আজকে আমাদের সিডিসিএস এর ডে 8 8 নম্বর ক্লাস শুরু হবে। 8 নম্বর ক্লাসে আমরা মোটামুটি চেষ্টা করব অ্যাটলিস্ট 3টা আর্টিকেল শেষ করতে। আমাদের প্ল্যান হচ্ছে 16 17 18 এই 3টা আর্টিকেল আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ আজকে। আপনাদের অ্যাজ ইউজুয়াল যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আহ, প্রশ্ন করতে পারবেন। আর আমরা আমাদের নেক্সট এক্সাম যেটা মানে নেক্সট এক্সামটা হবে এই 18 পর্যন্ত না, আমরা নেক্সট উইকে আরেকটা ক্লাস নিব। অর্থাৎ ট্রান্সপোর্ট ডকুমেন্ট শেষ করার পরে আমরা হচ্ছে আপনাদের পরের এক্সামটা নিব, অর্থাৎ 13 থেকে 25 পর্যন্ত আর্টিকেল কমপ্লিট হলে আমরা সেকেন্ড এক্সামটা নিব। ইন দ্য মিন টাইম আমরা আমি একটা ক্লাস নিব, এটা হয়তো আপনাদের গ্রুপে শেয়ার করব, মানে এটা হয়তো আপনাদের প্র্যাকটিক্যালি ক্লাস নিব না। একটা একটা ইউটিউবের একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডকুমেন্ট নিয়ে। অর্থাৎ আমরা লেটার অফ ক্রেডিটের সাথে যত ধরনের ডকুমেন্টের সাথে জড়িত থাকি সকল ডকুমেন্টের একটা কপি, একটা স্ক্যান কপি দিয়ে ডকুমেন্ট পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্ট শেপিং ডকুমেন্টস নামে একটা ভিডিও দিব আপনাদের গ্রুপে। এই উইকে দিব, হয়তো রবি বা সোমবারের দিকে দিব। ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন নিজের দায়িত্বে। ওইটা আমরা ক্লাসের মধ্যে কাউন্ট করব না, বিকজ এটা ক্লাসের সাথে রিলেভেন্ট না। বাট আপনাদের জানা দরকার, স্পেশালি যারা ট্রেডে কাজ করেন না, হোয়াট ইজ কমার্শিয়াল ইনভয়েস, হোয়াট ইজ ট্রান্সপোর্ট ডকুমেন্ট, তারপরে ইন্স্যুরেন্স ডকুমেন্টটা কেমন হয়, প্রোফর্মা ইনভয়েস যদি আমরা দেখিয়েছি, প্রোফর্মা ইনভয়েসটা কেমন হয়, টোটাল ডকুমেন্ট যা আছে, টোটাল ডকুমেন্ট যা আছে, ইভেন দো আমরা সুইফটে যত ফরম্যাট আছে সবগুলি ফরম্যাট করে সেখানে ইনজেক্ট করব, মিলিয়ে একটা ভিডিও দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। ওই ভিডিওটার জন্য, ওই ভিডিওটা ইট উইল টেকেন 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে হয়তো। ওই ভিডিওটা আপনাদের টাইম টাইম নেবে, বাট ওই ভিডিওটা আপনারা জাস্ট দেখবেন। আর সিনপসিসটা আমি গ্রুপে দিয়ে দিব। যারা ট্রেড ফাইন্যান্সে আছেন তারা তো ডকুমেন্টের সাথে পরিচিত, অনেক ক্ষেত্রে তারা ডকুমেন্ট হ্যান্ডেলিং করতে পারে। বাট যারা নন ট্রেডে থাকেন তারা অনেক সময় ডকুমেন্ট হ্যান্ডেল করতে পারেন না, ডকুমেন্ট পান না, ডকুমেন্ট হাতে পায় না। সেই হিসেবে এই ডকুমেন্টগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করব, বা ওই রেকর্ডিং এবং ডকুমেন্টেশন দুইটাই আমি আপনাদেরকে গ্রুপে দিব, দুইটা আপনারা দেখে নেবেন। এটা কিন্তু আমার রেগুলার ক্লাসের সাথে ইনভলভ না। মানে আমি নেক্সট উইকের ফ্রাইডেতে যে ক্লাসটা নিব সেটা অ্যাজ ইউজুয়াল আর্টিকেল 19 বা পরের দিকে যাবে। ওই ক্লাসটাকে আমি এখানে ইনক্লুড করবো না, বাট ওইটা আপনারা নিজেরা দেখে নেবেন। তবে হ্যাঁ, ওই ক্লাসটা দেখার পরে আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে তাহলে আপনারা হয়তো নেক্সট ক্লাসে আমাকে বলতে পারেন যে ভাইয়া এই ডকুমেন্টের এই পার্টটা একটু বলে দেন, এটা আসলে কেমন, এটা বুঝতে পারছি না, এটা পারপাস কি। তাহলে আমরা এখন শুরু করব আর্টিকেল নাম্বার 16। ইট ইজ সো ইম্পর্টেন্ট আর্টিকেল, খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল। আমরা যারা ব্যাংকার, বিশেষ করে যারা ডকুমেন্ট চেক করি, ডকুমেন্ট চেকিং এর সাথে থাকি, তাদের এই আর্টিকেলটা খুব ভালো করে জানা দরকার। এবং আই বিলিভ যে আমাদের অনেক ব্যাংকারই প্রপার ওয়েতে জানে না এই আর্টিকেলের আসলে হিস্ট্রি কি। আমরা জানি একটা ডকুমেন্ট আসলে ডিসক্রিপেন্সি দিতে হয়, বাট এটা ডিসক্রিপেন্সি দিলে কিভাবে দিতে হয়, অথবা এটা কোনো প্রোটেকশন আছে কিনা, অথবা আরো ডিটেল আমরা এই আর্টিকেলে পড়বো, ডিটেল পড়ার চেষ্টা করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন রেজ করবেন, এনি কোয়েশ্চেন। আর্টিকেল 16 নাম হচ্ছে ডিসক্রিপেন্ট ডকুমেন্টস ওয়েভার অ্যান্ড নোটিস। ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, এটা ওয়ার্ডের মানে হচ্ছে, আমরা জানি একদম প্রথম আর্টিকেল থেকে টিল 15 আর্টিকেল পর্যন্ত আমি আমি দেখে আসছি, যে কোনো ব্যাংক, যে ব্যাংকই থাকুক না কেন, সেই ব্যাংক ডকুমেন্ট রিসিভ করলে, ডকুমেন্ট যদি 3টা জিনিসের সাথে কমপ্লাই না করে, 3টা জিনিস মানে লেটার অফ ক্রেডিট, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেবল প্রভিশনস অফ ইউসিপি 600 অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, অর্থাৎ আইএসবিপির সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে সেই ডকুমেন্টটাকে আমরা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট বলি। তাহলে একটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হলো, ডিসক্রিপেন্ট হওয়ার পরে যে ব্যাংক ডকুমেন্ট রিসিভ করেছে, সেটা হতে পারে নমিনেটেড ব্যাংক, সেটা হতে পারে কনফার্মিং ব্যাংক, সেটা হতে পারে ইস্যুইং ব্যাংক। সেই ব্যাংকের রোলটা কি হবে, সেই রোলটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট মানে আমরা বুঝতে পেরেছি যে ডকুমেন্টটা অ্যাজ পার ইউসিপি, লেটার অফ ক্রেডিট এবং আইএসবিপি অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করা না হলে সেই ডকুমেন্টটাকে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট বলি, যেটাকে বাংলা আমরা ত্রুটিযুক্ত ডকুমেন্ট বলি। ওয়েভার অ্যান্ড নোটিস। নোটিস মানে হচ্ছে ডিসক্রিপেন্সি, যখন ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, যখন কোন একটা ডকুমেন্ট যখন ডিসক্রিপেন্ট হয়, তখন সেই ডকুমেন্টের এগেইনস্টে
যে ব্যাংক থেকে ডকুমেন্ট সাবমিট করা হয় সেই ব্যাংকে আমরা একটা নোটিশ দিই। এটাকে বলা হয় ডিসক্রিপেন্সি নোটিশ, আমরা আলোচনা করব এবং স্যাম্পল কপিও দেখব সামনের দিকে। ওয়েবার, ওয়েবার মানে কি জিনিস? ওয়েবার মানে হচ্ছে আপনাকে ওয়েবার, ওয়েভ করার একটা রিকোয়েস্ট করা। অর্থাৎ সে আপনি আপনার আপনি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, অ্যাডমিশন নিতে যাচ্ছেন, সেখানে আপনার কোনো একটা চার্জ চাওয়া হলো আপনার কাছে, যে অ্যাডমিশন ফি হচ্ছে 10,000 টাকা। তা আপনি অ্যাডমিশন ফির এই 10,000 টাকার কথা বললেন যে ভাই এই 10,000 টাকা কোনোভাবে ওয়েভ করা যায় কিনা, মাফ করা যায় কিনা, বাদ দেওয়া যায় কিনা, অথবা কনসিডার করা যায় কিনা। এইরকম ওয়ার্ডিং এর সাথে আসলে ওয়েভার কথাটা জড়িত, মানে কোনো একটা জিনিস বাদ দেওয়া অথবা কোনো একটা জিনিস মেনে নেওয়াকে ওয়েভার বলা হয়। বাদ দেওয়া, মেনে নেওয়া দুইটা ওয়ার্ডই আমি এখানে ব্যবহার করতে পারবো। ওয়েভারের ক্ষেত্রে বাদ দেওয়া এবং মেনে নেওয়া দুইটাই আমরা মানতে পারবো, মানে মেনে নিব। জাস্ট 1 মিনিট। ওকে, তাহলে ওয়েবার, আফরোজা আপু, আপনি ভিডিওটা একটু অফ করে দেন আপনার। যাদের, আচ্ছা আমি, যারা ভিডিও অন আছে চাইলে অফ করতে পারেন, ভিডিওটা আমাদের আসলে এসেনশিয়াল না। থ্যাংক ইউ। আমরা উম হ্যাঁ, যেটা পড়তেছিলাম, ওয়েভার, ওয়েভার মানে হচ্ছে মাফ করে দেওয়া অথবা কোনো একটা জিনিসকে মেনে নেওয়া, দুইটা ওয়ার্ডই আমরা ওয়েভারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওয়েভারটা স্লাইডলি আমি একটু হাইড রাখলাম, যখন আমি আলোচনা করব তখন ওয়েভারটা নিয়ে আরো ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর্টিকেলের ডিটেল নেমটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আর্টিকেলের অ্যাড হই, ঢুকি কোন আর্টিকেল কি মিন করে চেষ্টা করেছি। আর্টিকেল 16-এর এতে বলার চেষ্টা করছি যে ইউসিপিসি 100-এর যতগুলি আর্টিকেল আছে তার মধ্যে যদি টপ 5 আর্টিকেল বলি ইম্পর্টেন্ট, তার মধ্যে আর্টিকেল 16 পড়বে, টপ 5। সুতরাং বুঝতে পারছি ইম্পর্টেন্ট আর্টিকেল। একটু সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ওকে, প্রথম পয়েন্ট আউট, when a nominated bank acting on its nomination, a confirming bank, if any, or the issuing bank, কোনো ঝামেলা নাই, যে কোনো একটা ব্যাংক। আমি বলছি যখনই এরকম তিনটা ব্যাংক অর ইফ এনি বলি, তখন সেটাকে আমি কমন একটা ব্যাংক হিসেবে ট্রিট করব। এ ব্যাংক, যখনই কোনো ব্যাংক, এ ব্যাংক, মানে এই এই জায়গা থেকে আমি শুধু পড়বো এখন, এ ব্যাংক ডিটারমাইন্স দ্যাট এ প্রেজেন্টেশন ডাজ নট কমপ্লাই, ইট মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। কোন একটা ব্যাংকের কাছে কোনো ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, সেই ব্যাংক যদি, কোন একটা ব্যাংকের কাছে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, সেই ব্যাংক যদি দেখে, আবার খেয়াল করেন, কোন একটা ব্যাংকের কাছে যদি কোনো একটা ডকুমেন্ট সাবমিট করা হয়, সে যদি এই ডকুমেন্ট কমপ্লাইং প্রেজেন্টেশন না পায়, তাহলে ইট মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। তাহলে সে কি করবে? সে ওই ডকুমেন্টটাকে রিফিউজ করবে, যে আমি এই ডকুমেন্টটা অনার করতে অস্বীকার করছি। অনার করা মানে কিন্তু তিনটা জিনিস: সাইড ডকুমেন্ট হলে পেমেন্ট দেওয়া, ডেফার্ড ডকুমেন্ট হলে ম্যাচুরিটি দিয়ে পেমেন্ট দেওয়া, অ্যাকসেপ্টেন্স হলে বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করে ম্যাচুরিটি দিয়ে পেমেন্ট দেওয়া। আমি কিন্তু কথা ভেঙে বলছি এখানে। আমরা অনেকেই লাস্ট ক্লাসের একটা কোয়েশ্চেনে আমাদের কনফিউশন ছিল যে ডেফার্টের ক্ষেত্রে পেমেন্ট দিব হয়ে গেলে, কিন্তু আমি বলছি কিন্তু এখানে ভেঙে বলতে হবে, বা আপনি ভেঙে জানতে হবে। ডেফার্ড পেমেন্টের, ডেফার্ড পেমেন্ট অ্যাকসেপ্টেন্স দিব, ম্যাচুরিটি জানাবো, অন ম্যাচুরিটিতে পেমেন্ট করব। অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ রিসিভ করব, ম্যাচুরিটি জানাবো, অন ম্যাচুরিটিতে পেমেন্ট দেব। এটা মানে অনার। তাহলে যখনই কোনো একটা ডকুমেন্ট কমপ্লাই না হবে, মানে ডিসক্রিপেন্ট হবে, তখন সেই ডকুমেন্টটা, যে ব্যাংকের কাছে সেই ডকুমেন্টটা আসবে, সে ওই ডকুমেন্টটা
রিফিউজ করবে যে আমি এই ডকুমেন্টটা অনার করতে পারবো না, তার মানে অনারের যে তিনটা রোল সে এই তিনটা রোল প্লে করতে পারবে না। অর নেগোশিয়েট করতে পারবে না, যদি নেগোসিয়েশনের রিকোয়েস্ট থাকে সে নেগোসিয়েশন করতে পারবে না। তাহলে অনার এবং নেগোসিয়েশন দুইটাই বন্ধ যদি কোনো একটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হয় অথবা কমপ্লাই না হয়। কার কাউন্টারে? নমিনেটেড ব্যাংকের কাউন্টারে, কনফার্মিং ব্যাংকের কাউন্টারে, অথবা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে। বাট এখানে একটু খেয়াল করতে হবে, যদি ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে যায় তখন ডকুমেন্টের ক্ষেত্রে এই নেগোসিয়েশন কথাটা আর আসবে না। আমরা জানি যে নমিনেট ইস্যুইং ব্যাংক নেগোশিয়েট করতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম আর্টিকেলে যদি এডিশনাল এক্সপ্লেনেশনে যাই, হোয়েন ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট, যদি কোনো একটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হয়, নমিনেটেড ব্যাংক রিফিউজ টু অনার, আমরা আরেকটু কথা অ্যাড করি, রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। অনার অর নেগোশিয়েট, কনফার্মিং ব্যাংকের ক্ষেত্রেও সে অনার করবে না, অনারও করবে না, নেগোশিয়েটও করবে না, কারণ আমরা জানি যে কনফার্মিং ব্যাংক নেগোশিয়েট করতে পারে। বাট এখানে আমরা ইস্যুইং ব্যাংকের কোনো কথা লিখিনি, বিকজ ইস্যুইং ব্যাংকের কথাটা এখানে আর একটু ক্লিয়ার করেছে, আমরা এখানে গিয়ে লিখি। তাহলে যদি, অথবা যেহেতু তিনটা ব্যাংকের নাম আছে আমরা এখানে লিখে দিই, ইস্যুইং ব্যাংক রিফিউজ টু অনার, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, রিফিউজ টু অনার। কালকের ভিডিওটা আমরা শেয়ার করে নিয়ে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে ইস্যুইং ব্যাংক শুধু ওর অনারটা রিফিউজ করবে, কারণ ইস্যুইং ব্যাংক নেগোশিয়েট করে না, আমরা জানি এটা। আর্টিকেল নাম্বার 1 বা এ কমপ্লিট। এবার আর্টিকেল 16 এর বিটা আমরা করবো। ওয়েন অ্যান ইস্যুইং ব্যাংক, একবার স্পেসিফিক ইস্যুইং ব্যাংকের কথা বলা হয়েছে, যে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছে সাবমিট করা হলো। ওয়েন অ্যান ইস্যুইং ব্যাংক ডিটারমাইন্স দ্যাট এ প্রেজেন্টেশন ডাজ নট কমপ্লাই, ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, সেই ডকুমেন্টটা মানে কমপ্লাইং প্রেজেন্টেশন ডিক্লেয়ার করতে পারলো না, ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করলো। ইট মে ইন ইটস সোল জাজমেন্ট, সে তার নিজের একটা ব্যক্তিগত জাজমেন্টের মাধ্যমে অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর এ ওয়েভার অফ দ্য ডিসক্রিপেন্সিস। This does not, however, extend the period mentioned in sub-article 14B। তাহলে কথা হচ্ছে, যখন ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছে যাবে, ইস্যুইং ব্যাংক যখন ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছে যাবে, ইস্যুইং ব্যাংক ডকুমেন্টটা দেখবে, দেখার পরে ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্টটা যখন ডিসক্রিপেন্ট মনে হবে, সে ডকুমেন্টটা রিফিউজ টু অনার করবে, মানে আমি এটা অনার করতে পারছি না, অনারটা রিফিউজ করছে। আবার এমন হতে পারে, সে ওই রিফিউজ টু অনারের পাশাপাশি সে অ্যাপ্লিকেন্টের কাছে একটা অ্যাপ্রোচ চাইতে পারে, যে এই যে ডিসক্রিপেন্সি আছে তুমি মেনে নিতে পারবা কিনা, যদি তুমি মেনে নাও তাহলে আমি এই ডকুমেন্টটা অনার করতে পারবো। ইট ইজ কল্ড ওয়েভার, ইট ইজ কল্ড ওয়েভার। তাহলে ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে এই রূল, যে আমাদের অ্যাপ্লিকেন্টের কাছে যখন ডকুমেন্ট আসে, তখন অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করলো। এই অবস্থায় অ্যাপ্লিকেন্টের দুইটা রোল প্লে করতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড, সে বলতে পারে যে আমি এটা রিফিউজ টু অনার, আমি অনার করতে পারবো না। অথবা সে আরেকটা জিনিস করতে পারে, সে অ্যাপ্লিকেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে পারে যে এটার মধ্যে এই ডিসক্রিপেন্সি আছে, তুমি যদি এগুলি ওয়েভ করে দাও তাহলে আমি এটা পেমেন্ট করতে পারবো, পেমেন্ট করে দিব বা অনার করবো। তাহলে এই যে অ্যাপ্লিকেন্টের কাছে ওয়েভার চাওয়ার যে কন্ডিশন বা সিস্টেম বা যেই প্রসেস, সেটাকে বলা হয় ওয়েভার। এবং এটা শুধুমাত্র ইস্যুইং ব্যাংকই নিজের সোল জাজমেন্টের মাধ্যমে এই অ্যাপ্রোচটা করতে পারে, অন্য কোনো ব্যাংক এই ডিসক্রিপেন্সি ওয়েভারের রিকোয়েস্ট করতে পারে না। নো কনফার্মিং ব্যাংক, নো নমিনেটেড ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংক কেউ পারে না, শুধুমাত্র ইস্যুইং ব্যাংক পারে। এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের ইউনিক পাওয়ার। তাহলে এই যে
অ্যাপ্লিকেন্টের কাছে ওয়েবার নেওয়া বা ডিসক্রিপেন্সি দিবে, ডিসক্রিপেন্সি নোটিশটা দেওয়া, এটা কত দিনের মধ্যে দিতে পারে? This does not, however, extend the period mentioned in sub-article 14B. Sub-article 14B টা আমরা এখানে দিয়ে দিয়েছি। আমি গতকালকে পড়েছি যে যে কোনো ডকুমেন্ট যেদিন আসবে তারপর থেকে 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে তাকে জানাতে হবে এই ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি আছে কিনা, অর্থাৎ কমপ্লাইং অর ডিসক্রিপেন্ট, এটা 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে জানাতে হবে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। This does not, however, extended the period mentioned in sub-article 14B. তাহলে আমরা জানি সাব আর্টিকেল 14B তে বলা আছে যে কোনো একটা ডকুমেন্ট যেদিন আসবে তার পরবর্তী 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে ডিসক্রিপেন্সিটা জানাতে হবে। তাহলে এই যে অ্যাপ্লিকেন্টের কাছে ডকুমেন্ট থাকলো, ডকুমেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিকেন্টকে ওয়েভারের জন্য একটা নোটিশ দিবে, ওয়েভার নোটিশ দিবে। বলা হচ্ছে সে ওয়েভার নোটিশটা 5 ব্যাংকিং ডেজ এর মধ্যেই দিতে হবে, পরে দিলে হবে না। খেয়াল করেন কথাটা, ইস্যুইং ব্যাংকের এখানে দুইটা রোল। ডকুমেন্ট পাওয়ার পরে তার কাছে এটা ডিসক্রিপেন্সি মনে হয়েছে, আলটিমেটলি তাকে কিন্তু 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে নমিনেটেড ব্যাংকে জানাতে হবে যে এটা ডিসক্রিপেন্সি, আমি এটা অনার করতে পারছি না। সে কি করবে? প্রথম ডকুমেন্টটা তার কাছে আসলে সে ডকুমেন্টটার অ্যাপ্লিকেন্টের কাছে বলবে যে এটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, এখন তুমি কি করবা, এটার এই ডিসক্রিপেন্সি গুলি পাওয়া গেছে। আমরা নর্মালি আমাদের দেশের ব্যাংকিং প্র্যাকটিসে যেটা হয়, অ্যাপ্লিকেন্ট একটা লেটার দেয়, সেই লেটারের মধ্যে অ্যাপ্লিকেন্ট লিখে যে আমি সকল ডিসক্রিপেন্সি মেনে নিয়েছি, অথবা আমি এই ডিসক্রিপেন্সি মেনে নিয়ে এই ডকুমেন্টটা নিচ্ছি, কারণ আমার পেমেন্ট দিতে আর কোনো তখন আর ঝামেলা থাকে না। আমি তখন এই জায়গাটাতে যেটা করি, 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে অনেক সময় আমি ডিসক্রিপেন্সিটা দেই, আবার অনেক সময় আমি ডিসক্রিপেন্সিটা দেই না। রোল হচ্ছে, ইস্যু অ্যাপ্লিক্যান্ট যদি ডিসক্রিপেন্সিটা ওয়েভ করে দেয়, তারপরেও যদি ইস্যুইং ব্যাংক মনে করে যে সে ডিসক্রিপেন্সিটা দিবে, দিতে পারে, কোনো সমস্যা নাই। সেই হিসাবে ডিসক্রিপেন্সিটা দিবে, ভ্যালিডলি রাখবে না না রাখবে, এইটা পুরোটাই হচ্ছে ইস্যুইং ব্যাংকের ওন ডিসক্রিশনারি পাওয়ার। নর্মালি যেটা হয় যে আমরা ডিসক্রিপেন্সিটা দিয়ে আমরা ডিসক্রিপেন্সি মেসেজটা দিয়ে অ্যাপ্লিকেন্টের কাছে সেটা ওয়েবারের জন্য অ্যাপ্রোচ করি যে এটার এই ডিসক্রিপেন্সি আছে, তুমি এটা মেনে নিচ্ছ কিনা। হ্যাঁ, যদি মেনে নেয় তখন সে আমাদেরকে একটা লেটার দেয়, আমি তখন সেই লেটার পাওয়ার পরে চাইলে আমি ওই পেমেন্টটা করে দিতে পারি, যেহেতু ডিসক্রিপেন্সিটা ওয়েভ হয়ে গেছে। কিন্তু আমাদের কান্ট্রিতে আমরা এটা করি না। আমাদের কান্ট্রিতে আমরা এটা করি না বিকজ আমাদের একটা কান্ট্রি রুলস আছে যে কোনো একটা ডকুমেন্টে যদি ডিসক্রিপেন্সি রেইজ হয়ে যায় তাহলে সেই ডকুমেন্টটায় অবশ্যই বিল অফ এন্ট্রি পাওয়ার আগে কোনো পেমেন্ট দেওয়া যাবে না। তখন আমরা ওই যে কান্ট্রি লর বাইন্ডিংসে ঢুকে ডিসক্রিপেন্সি ডকুমেন্ট অ্যাপ্লিকেন্ট ওয়েভ করার পরেও বিল অফ এন্ট্রির আগে আমরা পেমেন্ট দিই না। এটা কিন্তু আমাদের দেশে, আমাদের এটা প্র্যাকটিস। অন্য অনেক দেশে আছে যারা ডিসক্রিপেন্সি যখন ওয়েভ করে দেয় অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট যদি একটা লেটার দিয়ে বলে দেয় যে আমি সকল ডিসক্রিপেন্সি মেনে নিয়েছি, তখন কিন্তু ডকুমেন্টটা ক্লিন হয়ে গেল, এবং সেই ক্লিন ডকুমেন্ট এখন ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য, হয়ে কথা বলা যাবে না, ক্লিন হয়ে গেল। তখন চাইলে ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে পারবে। বাট ইস্যুইং ব্যাংক যদি মনে করে না আমি এই ডিসক্রিপেন্সির উপর স্ট্রং থাকবো, আমি এটা পেমেন্ট দিব না, তাহলে সে পেমেন্ট চাইলে না দিয়ে থাকতে পারে, কারণ পেমেন্টের যাবতীয় অব্লিগেশনস কিন্তু ইস্যুইং ব্যাংকের, অ্যাপ্লিকেন্টের না। কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো ভাইয়া। আচ্ছা, আমরা যখন এই ডিসক্রিপেন্সিটা নোটিস করি, তখন কি আমরা ডিসক্রিপেন্সি মেসেজে বলে দিই যে আমাদের কান্ট্রি লতে এরকম একটা ব্যাপার আছে যে আমরা বিলেবন্টি পাইলে আপনাকে পেমেন্ট দিই, এটা কি লিখে দিতে হয়? না, এটা আমরা লিখি না। ডিসক্রিপেন্সি মেমো নোটিশটা আমরা একটু পরে দেখবো, এটা আমরা লিখি না। আমরা জাস্ট ওকে ডিসক্রিপেন্সি মেসেজটা দিয়ে দিই। ফার্দার অনেক সময় অনেক ব্যাংক থাকে এই ডিসক্রিপেন্সি পর মেসেজের পরে আবার মেসেজ দেয় যে অ্যাপ্লিক্যান্ট, অ্যাজ পার মাই কনসার্ন অ্যাপ্লিক্যান্ট হ্যাজ ওয়েভ দ্য ডিসক্রিপেন্সিস, প্লিজ মেক পেমেন্ট উইথ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এরকম মেসেজ দেয়। অথবা ইন্টিমেশন দেয় এখনো আমরা এই ডকুমেন্টের পেমেন্ট পাই না, এখনো এই ডকুমেন্টের পেমেন্ট পাই না, এরকম মেসেজ দেয়। তখন আপনি একটা মেসেজ আবার রিটার্ন থ্রো করবেন, এটা ডিসক্রিপেন্সি মেসেজ না, আপনি রিটার্ন থ্রো করবেন যে উই হ্যাভ রিসিভ দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়েভার, বাট অ্যাজ পার আওয়ার কান্ট্রি ল উই উইল নট এক্সিকিউটেড দ্য পেমেন্ট আনটিল উই রিসিভ দ্য বিল অফ এন্ট্রি ফ্রম customs authority in our Bangladesh, in our country. This is our local regulations. So when we will
রিসিভ দ্য বিল অফ এন্ট্রি দেন উইল মেক পেমেন্ট, তখন দেখবেন সে আর কোনো কথা লিখবে না, আটকে যাবে, বলবে না আর কোনো কথা। কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ইউসিপি বা অন্য যাই আমরা পড়ি না কেন, এগুলি সব হচ্ছে প্রাইভেট রুলস। বাট আমাদের লোকাল ল যদি কোনো জায়গায় কোনো কিছুর সাথে অ্যালাইন হয়, তখন লোকাল লটাকে আমি কিন্তু প্রায়োরিটি দিতে হবে ইন্টারন্যাশনাল ল এই প্রাইভেট রুলস গুলির আগে। সো যেহেতু লোকাল লতে বিল অফ এন্ট্রি পাওয়ার পরে পেমেন্ট দেওয়ার কথা বলা আছে, তখন আপনি বিল অফ এন্ট্রি পাওয়ার আগে আসলে পেমেন্ট দিতে পারেন না নীতিগতভাবে লোকাল ল অনুযায়ী। তারপরেও এখানে একটা সলিউশন আছে। অনেক সময় ধরেন অনেক বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টের সাথে লং লং টাইমের রিলেশনশিপ থাকে, এবং অ্যাপ্লিক্যান্ট অনেক সময় বলে যে ভাই এই এলসি সেটেল করার পরে সে আবার আরেকটা শিপমেন্ট পাঠাবে, আমার তার সাথে আরেকটা এলসি ওপেন করতে হবে আবার। এখন এই এলসির পেমেন্ট না দিতে পারলে সে ওই শিপমেন্ট বা ওই এলসির এক্সিকিউশনে যাবে না। এখন ভাই এই এলসিটার এক্সিকিউশন আমার খুব জরুরি, আমি রিস্ক মেনে নিয়েছি, আমার কোনো সমস্যা নেই, কাস্টমার সাথে আমার লং রিলেশনশিপ আছে, এই লিখে যদি কাস্টমার অনেক সময় একটা লেটার দেয়, স্পেশাল লেটার দেয়, দেওয়ার পরে আপনি যদি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক ওই লেটারটা কনসিডার করেন, চাইলে পেমেন্ট দিয়ে দিতে করতে পারেন। এই পুরো জায়গাটা ইস্যুইং ব্যাংকের ডিসক্রিশনারি পাওয়ার, যেভাবে সে ডিল করতে চায় সেভাবে ডিল করতে পারবে। বিকজ ইস্যুইং ব্যাংক হচ্ছে লাইবিলিটি হোল্ডার। সো সে যেভাবে ডিল করতে চায়, যেভাবে তার কমফোর্ট, সে সেভাবেই করতে পারে, কোনো সমস্যা নেই। মানে এখানে কিন্তু আমরা পেঁচাই ফেলি, আমরা ডিসক্রিপেন্সি দিলে বিল অফ এন্ট্রি আগে পাওয়ার আগ পর্যন্ত পেমেন্ট দিতে পারবো না, ভাই আপনি চান আপনার এই কথা মানবো না, ল আমাকে এটা বলছে। ল আপনাকে আসলে ওইভাবে বলেনি। লয়ে আপনাকে আপনার কাস্টমারের জাস্টিফিকেশন আপনাকে দেখতে হবে। যদি কাস্টমারের লিগ্যাল ভ্যালিড জাস্টিফিকেশন আপনার কাছে থাকে, তাহলে আপনি পেমেন্ট দিতে তো কোনো অসুবিধা নেই। আপনি পেমেন্ট আটকে রাখছেন কেন? এটা ডকুমেন্টের ডিসক্রিপেন্স ছিল, এবং আপনি কনফিউজ যে প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে আসছে কিনা, এই জন্যই তো আপনি ডিসক্রিপেন্সি দিয়েছেন। এখন অ্যাপ্লিকেন্ট যদি নিজের পাওয়ার নিয়ে পুরোটা সে বলে, পুরোটাই পুরোটাই যদি সে বলে যে আমি এটা মেনে নিচ্ছি, তাহলে আপনার end থেকে তো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ইভেন যদি অডিটের ক্ষেত্রে আমরা মনে করি যে অনেক সময় প্রবলেম হয় না, যদি আপনার লিগ্যাল ভ্যালিড লেটার থাকে যে কাস্টমার আসলে অন রিকোয়েস্ট আমরা পেমেন্টটা করেছি, দো দিস ইজ ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, বিল অফ এন্ট্রি পাওয়ার আগে আমরা পেমেন্ট করেছি, এই যে কাস্টমারের এই ভ্যালিড লেটার ছিল, এইটা সাধারণত আর কোনো ঝামেলা ওরাও করে না, হয় না। আমরা পয়েন্ট নাম্বার 3 পড়বো। when a nominated bank when a nominated bank হ্যালো, বাবা, point number 3, when a nominated bank acting on its nomination, a confirming bank if any or issuing bank, সেম একই রকম। একটা ব্যাংক যদি মনে করে যে ফাইনালি সে ডিসিশন নিয়েছে, সে ডকুমেন্টটা রিফিউজ করবে, অনার অথবা নেগোসিয়েশনটা রিফিউজ করবে, তাহলে সে কি করবে? প্রথমে সে একটা সিঙ্গেল নোটিশ দিবে। একজন আনমিউট আছে। যেই ব্যাংকের কাছে ডকুমেন্ট আসে, সে যখন মনে করে যে আমি ডকুমেন্টটা রিফিউজ করব, তাহলে রিফিউজ প্রসেসটা কি? রিফিউজ প্রসেসটা হচ্ছে সে একটা সিঙ্গেল নোটিশ দিবে, একটা সিঙ্গেল মেসেজ লিখবে। সেই সিঙ্গেল মেসেজে সে 3টা পয়েন্ট উল্লেখ করবে। তাহলে নোটিস অফ রিফিউজাল অথবা নোটিস অফ ডিসক্রিপেন্সি মেসেজের নোটিসে 3টা কথা লেখা থাকতে হয়, খুব ইম্পর্টেন্ট কথা এটা। সেই 3টা কথা কি কি? যেই ব্যাংকের কাছেই, যেই ব্যাংকেই নোটিস অফ রিফিউজাল দিতে যাক না কেন, তার কাছে 3টা নোটিশ লিখতে হয় বা 3টা মেসেজ থাকতে হয়, 3টা ইনফরমেশন থাকতে হয়। প্রথম হচ্ছে দ্যাট দ্য ব্যাংক ইজ রিফিউজিং টু অনার অর নেগোশিয়েট, ক্লিয়ার করে বলতে হবে যে আমি তোমার এই ডকুমেন্টটা অনার করতে পারছি না। যদি নেগোসিয়েশনের রিকোয়েস্ট থাকে, সে বলবে যে আমি তোমার এই ডকুমেন্টটা নেগোশিয়েট করতে পারছি না। এটা 1 নম্বর কথা থাকবে। 2 নম্বর কথা থাকবে ইচ ডিসক্রিপেন্সি ইন রেসপেক্ট অফ হুইচ দ্য ব্যাংক রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। ওই ডকুমেন্টে আপনি যতগুলি ডিসক্রিপেন্সি পেয়েছেন, যতগুলি ত্রুটি পেয়েছেন, সবগুলি ত্রুটি সিরিয়ালে লিখতে হবে। যতগুলি ত্রুটি পেয়েছেন সবগুলি ত্রুটি সিরিয়ালে লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুব সিম্পল না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম দুইটা তো আমি বুঝতে পারছি যে একটা ডিসক্রিপেন্সি মেসেজে 3টা জিনিস থাকবে। সেই 3টা জিনিসের মধ্যে একটা প্রথমে বলবে যে আমি এই তোমার ডকুমেন্টটা রিফিউজ করছি,
দুই নম্বরে যেই যেই ত্রুটিগুলির মাধ্যমে ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে আপনার কাছে, সেই সেই ত্রুটিগুলির কথা আপনি উল্লেখ করে বলে দিবেন যে আমার এই এই সমস্যা ছিল ডকুমেন্টে। যতগুলি সমস্যা পাবেন সবগুলি সমস্যা একসাথে লিখতে হবে, 1 2 3 4 5 6 7 এরকম সিরিয়াল দিয়ে। দুইটা মেসেজ গেল। 3 নম্বর আরেকটা কথা জিনিস থাকবে। 3 নম্বর কথাটা থাকবে, নিচে আমরা এখন 4টা পয়েন্ট পড়বো, এই 4টা পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট আপনি উল্লেখ করবেন, খেয়াল করবেন কথাটা। নোটিশ অফ রিফিউজালে 2টা লাইন ম্যান্ডেটরি লিখতে হবে, যে ডকুমেন্টটা আমি রিফিউজ করছি অনার অথবা নেগোসিয়েশনের জন্য। 2 নম্বরে হচ্ছে কোন কোন ডিসক্রিপেন্সি বা ত্রুটির জন্য আপনি সেটা ইয়ে করছেন, রিফিউজ করছেন, সেই পয়েন্টগুলি বলে দিবেন সিরিয়ালে। 3 নম্বরে 4টা টোন আছে, এই 4টা টোনের যে কোনো একটা টোনের মতো করে আপনি একটা লাইন লিখতে হবে, 4টা টোনের যে কোনো একটা টোনকে সিলেক্ট করে আপনার লিখতে হবে। এখন এই 4টা টোন কি কি? প্রথম টোন, দ্যাট দ্য ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট। আপনার কাছে ডকুমেন্ট আছে পেন্ডিং, আপনি ডকুমেন্টটা হোল্ড করে রাখছেন। ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার। প্রেজেন্টার মিনস হচ্ছে যে ডকুমেন্টটা সাবমিট করেছে, নমিনেটেড ব্যাংক। তাহলে ও 2টা পয়েন্ট দেওয়ার পরে 3 নম্বর পয়েন্ট বলবে যে আমি এই ডকুমেন্টটা আমার কাউন্টারে হোল্ড করে রাখছি। যার কাছ থেকে, তোমার কাছ থেকে, আমি আমি তো ডিসক্রিপেন্সি মেসেজ দিব যার কাছ থেকে ডকুমেন্টটা পেয়েছি তাকে। যার কাছ থেকে ডকুমেন্টটা পেয়েছি তাকে আমি, আহ, সে হচ্ছে প্রেজেন্টার, তার কাছে আমি এই ডিসক্রিপেন্সি মেসেজটা দিব। তাকে আমি বলবো যে আমি ডকুমেন্টটা আমি ডকুমেন্টটা হোল্ড করছি, ফার্দার তোমার কোনো ইন্টিমেশন পাওয়া পর্যন্ত। তাহলে বলছি কি, দ্যাট দ্য ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্টস পেন্ডিং, দ্যাট দ্য ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্টস পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশনস ফ্রম দ্য প্রেজেন্টার। প্রেজেন্টার হিসেবে তোমাকে আমি এই নোটিশটা দিচ্ছি, তোমার কোনো ইন্টিমেশন পাওয়া পর্যন্ত আমি ডকুমেন্টটা আমার কাউন্টারে হোল্ড করে রাখছি। এটা 1 নম্বর বলতে পারে, এটা খুব সোভার কথা। 2 নম্বর সে বলতে পারে দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট। আমি ডকুমেন্টটা, এই রোলটা শুধুমাত্র ইস্যুইং ব্যাংক দিতে পারবে, B নম্বর পয়েন্টটা শুধু ইস্যুইং ব্যাংক দিতে পারবে, এটা কনফার্মিং ব্যাংক অথবা নমিনেটেড ব্যাংক দিতে পারবে না ডিসক্রিপেন্সি মেসেজে। তাহলে B নম্বর পয়েন্টটা শুধুমাত্র ইস্যুইং ব্যাংক যখন ডিসক্রিপেন্সি মেসেজ দিবে সে দিবে। ইস্যুইং ব্যাংক লিখতে পারে দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট। আমি ডকুমেন্টটা হোল্ড করছি আনটিল ইট রিসিভস এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট। তার মানে আমি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেন্টের কাছে পাঠিয়েছি, এটা এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি যে আমি ডকুমেন্ট আমার কাউন্টারে হোল্ড করে রাখছি যতক্ষণ পর্যন্ত না আমি অ্যাপ্লিকেন্টের ওয়েবার পাবো ততক্ষণ পর্যন্ত, অ্যান্ড অ্যাগ্রিজ টু অ্যাকসেপ্ট ইট, এবং অ্যাপ্লিকেন্ট সেটা অ্যাকসেপ্ট করতে হবে, অর রিসিভ ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, অথবা প্রেজেন্টারের কাছ থেকে আমি ফার্দার যদি কোনো ইনস্ট্রাকশন পাই ততক্ষণ পর্যন্ত ডকুমেন্টটা হোল্ড করছি, প্রায়র টু অ্যাগ্রিং টু অ্যাকসেপ্ট এ ওয়েভার। প্রায়র টু অ্যাগ্রিং টু অ্যাকসেপ্ট এ ওয়েভার, এই কথাটার মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে B নম্বর পয়েন্টটা ইস্যুইং ব্যাংকের জন্য। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট রিফিউজ নোটিশের মধ্যে 2টা কথা বলবেন, যে আমি অ্যাপ্লিকেন্টের কাছে ওয়েবারের জন্য পাঠিয়েছি, অ্যাপ্লিকেন্টের ওয়েবারের নোটিশ আমার কাছে আসবে, আসা পর্যন্ত আমি ওয়েট করব। অথবা প্রেজেন্টার, তুমি যদি আমাকে কোনো ডিসপোজাল দাও, কোনো ইনফরমেশন দাও, কোনো ইন্টিমেশন দাও, দুজনকে আমি জানাচ্ছি, দুজনের কাছ থেকে যেই ইনফরমেশনটা বা যেই নোটিশটা আমি আগে পাবো আমি সেই অনুযায়ী রোল প্লে করবো। এই কথাটার মানে হচ্ছে প্রায়র টু অ্যাগ্রি টু অ্যাকসেপ্ট এ ওয়েভার, এটা হচ্ছে ওইরকম কথা। তাহলে আমি এবার একটা একটু এক্সাম্পলে যাই, এটাকে একটু ভেঙি ভাঙি। ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট আছে, ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট রিসিভ করেছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি সে অ্যাপ্লিকেন্টের কাছে ওয়েবারের জন্য নোটিশ দিয়ে দিল। 13 তারিখ, ইন দ্য মিন টাইম সে 11 তারিখে ডিসক্রিপেন্সি নোটিশ দিয়ে দিল একে, প্রেজেন্টিং ব্যাংকে, এবং সে এই কথাটা লিখে দিল যে আমি অ্যাপ্লিকেন্টকে ওয়েবারের জন্য পাঠিয়েছি, আমি ওয়েবার পাওয়া পর্যন্ত ওয়েট করব, ওয়েবার পাওয়া, ওয়েবার অ্যাকসেপ্টেন্স করা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টটা হোল্ড থাকবে। অর অথবা তোমার কোনো ফার্দার যদি কোনো নোটিশ থাকে সেই নোটিশটা পাওয়া পর্যন্ত আমি আমার ডকুমেন্টটা হোল্ড করব। আমি দুইজনকে ইনস্ট্রাকশন দিচ্ছি, দুইজনের মধ্যে যে ইনস্ট্রাকশনটা আমার কাছে আগে আসবে আমি সেই অনুযায়ী রোল প্লে করবো। এই কথাটার মানেই হচ্ছে প্রায়র টু অ্যাগ্রি টু অ্যাকসেপ্ট ওয়েভার।
এই কথাটার মানে হচ্ছে এটা। তাহলে 10 তারিখে ডকুমেন্ট আছে, 11 তারিখে আমি অ্যাকসেপ্ট ডিসক্রিপেন্সি নোটিশটা অ্যাপ্লিকেন্টকে ফরওয়ার্ড করেছি ওইবারের জন্য। অ্যাপ্লিকেন্ট আর প্রেজেন্টারকেও ডিসক্রিপেন্সি মেসেজটা দিয়ে দিয়েছি 11 তারিখে। 12 তারিখে অ্যাপ্লিকেন্ট আমাকে ওয়েবার নোটিশটা দিয়ে দিল, অ্যাকসেপ্টেন্স করে দিয়ে দিল যে আমি এই ডিসক্রিপেন্সিটা মানছি, আমার পেমেন্ট দিতে কোনো আপত্তি নেই। আমি 12 তারিখে পেমেন্ট দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ধরেন আমি পেমেন্ট দিয়ে দিব, কান্ট্রি ল ইন্টারন্যাশনাল রুলস এর কথা বলছি। আমার রুলসে তো বিল অফ এন্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আমি দিতে পারছি না, আমি ইন্টারন্যাশনাল রুলস এর কথা বলছি। আমি রেডি হয়ে গেলাম, 12 তারিখ আমি পেমেন্ট দিয়ে দিলাম। 13 তারিখে প্রেজেন্টিং ব্যাংক আমাকে বললো যে ডকুমেন্ট আমার কাছে ফেরত পাঠাও। তাহলে কোন ইন্টিমেশনটা আমার কাছে আগে আসছে? 12 তারিখে অ্যাপ্লিকেন্টের ওয়েবারটা আমি আগে পেয়েছি, তাহলে আমি সেই অনুযায়ী রোল প্লে করেছি। সুতরাং 13 তারিখে প্রেজেন্টিং ব্যাংক ডকুমেন্ট ফেরত দিতে বলছে অথবা অন্য কোনো ব্যাংকে সাবমিট করতে বলছে, অন্য কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা আমি ফলো করবো। তাহলে অ্যাজ এ ইস্যুইং ব্যাংক যখন নোটিস অফ রিফিউজালে লিখবে যে আমি অ্যাপ্লিকেন্টের ওয়েবারের জন্য পাঠিয়েছি এবং সেটা অ্যাকসেপ্টেন্স পর্যন্ত ওয়েট করছি, অন দা আদার হ্যান্ড আমি প্রেজেন্টারের নোটিফিকেশনের জন্য ওয়েট করছি, এই দুইটার মধ্যে যেটা আমার কাছে আগে আসবে সেই সেই অনুযায়ী আমি রোল প্লে করব। এবং ততক্ষণ পর্যন্ত, এই আগে নোটিশ আসার আগ পর্যন্ত ডকুমেন্টটা আমার কাছে হোল্ড থাকবে। বি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। সি নাম্বার, দ্যাট দ্য ব্যাংক, এখানে যে কোনো ব্যাংকই হতে পারে, তিনটা ব্যাংক যে কোনো ব্যাংকই হতে পারে। দ্যাট দ্য ব্যাংক ইজ রিটার্নিং দ্য ডকুমেন্ট, সরাসরি সে বলে দিতে পারে যে আমি ডকুমেন্টটা রিটার্ন করে দিচ্ছি। 1 নাম্বার, আমি ডকুমেন্টটা রিফিউজ করছি। 2 নাম্বার, এই ডিসক্রিপেন্সির কারণে আমি রিফিউজ করছি। 3 নাম্বার, আমি ডকুমেন্টটা তোমার কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছি, বলতে পারি ফেরত পাঠিয়ে দিবে। এটা ইস্যুইং ব্যাংক। আমি আগে বলছি যে যখনই ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হয়, সকল পাওয়ার ইস্যুইং ব্যাংকের হাতে থাকে। ইস্যুইং ব্যাংক যা করতে চায় সেই ডকুমেন্টটা সে করতে পারে। 4 নাম্বারে সে আরেকটা কাজ করতে পারে, দ্যাট দ্য ব্যাংক ইজ অ্যাক্টিং in accordance with instruction previously received from the presenter। অথবা সে এমন রুলও করতে পারে যে ডকুমেন্ট সাবমিটের আগে অথবা ডকুমেন্ট সাবমিটের সময় ফরওয়ার্ডিং শিডিউলে প্রেজেন্টিং ব্যাংক একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সেই দিয়ে দিয়েছে যে ডকুমেন্টটা যদি ডিসক্রিপেন্ট হয় তাহলে ডকুমেন্টটা উইথিন 3 ডেজ এর মধ্যে তুমি আমার কাছে ফেরত পাঠাবা। আমি যে যে জায়গায় ডিসক্রিপেন্সি আছে সেই ডকুমেন্টগুলি ঠিকঠাক করে আমি আবার তোমাকে ডকুমেন্টটা ফেরত পাঠাবো, হতে পারে এরকম একটা ইনস্ট্রাকশন দিতে পারে। তখন আমি কি করব, ডিসক্রিপেন্সি মেসেজটার মধ্যে বি পয়েন্টটা উল্লেখ করে দিব যে অ্যাজ পার ইউর ফরওয়ার্ডিং, অ্যাজ পার ইউর ফরওয়ার্ডিং শিডিউল, আমি এই ডকুমেন্টটা, তুমি যেহেতু ইনস্ট্রাকশন দিয়েছো আগে যে ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হলে সেই ডকুমেন্টটা তোমার কাছে ফেরত পাঠানোর জন্য, আমি তোমার কাছে ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিচ্ছি। অথবা সে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ডকুমেন্টে যে এই ডকুমেন্টটা এই ব্যাংকের কাছে সেন্ড করে দিবা, অথবা এখানে রেখে দিবা, অথবা এই করবা, আমি সেই ইনস্ট্রাকশনটাও ফলো করতে পারি, এই পয়েন্টটাও আমি দিতে পারি। তাহলে এ, বি অথবা এ, সি, ডি যে কোনো ব্যাংকই দিতে পারবে, বাট এ, বি, সি, ডি এই চারটার যে কোনো পয়েন্ট শুধুমাত্র ইস্যুইং ব্যাংক দিতে পারবে। ইস্যুইং ব্যাংকের জন্য পয়েন্ট হচ্ছে বি। যদি আমরা এডিশনালি বলার চেষ্টা করি, আমরা আসলে কি শিখলাম এই পয়েন্ট থেকে? আমরা আসলে এই পয়েন্ট থেকে শিখলাম যে তিনটা কথা, তিনটা জিনিস দিতে হবে ডিসক্রিপেন্সি নোটিসে। সাধারণত ক্লিয়ার স্টেটমেন্ট অ্যাবাউট রিফিউজ, যে আমি রিফিউজ করছি এটা ক্লিয়ারলি ইন্ডিকেটেড থাকবে। 2 নাম্বার হচ্ছে স্টেট অল ডিসক্রিপেন্সি, সকল ডিসক্রিপেন্সি কথা বলা থাকবে। 3 নম্বরে আমরা বলেছি যে 4টা পয়েন্ট আমার কাছে থাকে, সেই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট 3 নাম্বার পয়েন্টে আমি অ্যাড করব। আমি বলবো না যে 3 নাম্বার পয়েন্টে আমি সিরিয়ালে লিখবো না ইট ইজ অ্যাজ পার 14C3, 3-এর C এরকম লিখবো না। আমি কথাটা ডিরেক্ট লিখবো যে আমি দ্য ডকুমেন্ট ইজ রিটার্নিং, এই কথাটা লিখবো, অথবা তোমার রোল অনুযায়ী প্লে করবো, অথবা অথবা প্রথম দ্যাট দ্য ব্যাংক ইজ হোল্ডিং ডকুমেন্ট যেমন আছে তেমন থাকবে, দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট, মানে যে রোল প্লে করবে চারটার একটা কথা ক্লিয়ার করে বলে দিতে হবে। এটা হচ্ছে নোটিস অফ রিফিউজাল আমরা যেটাকে বলি,
এখন আমরা একটা এই দুটো পয়েন্ট মিস করে একটু পরে দেখবো নোটিস অফ রিফিউজালের একটা ফরম্যাট দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে নোটিস অফ রিফিউজালের একটা ফরম্যাট। সাধারণত এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে নোটিস অফ রিফিউজাল যদি যে ব্যাংক থেকে ডকুমেন্ট আসছে, খেয়াল করবেন এই কথাটা, যে ব্যাংক থেকে ডকুমেন্ট আসছে সেই ব্যাংকের সাথে যদি আমার আরএমএ থাকে, তাহলে আমি নোটিস অফ রিফিউজালটা দিব MT734 এই মডিউলে। যদি ডকুমেন্টটায় যদি ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি থাকে এবং যে ব্যাংক থেকে ডকুমেন্টটা আসছে সেই ব্যাংকে আমি নোটিস অফ রিফিউজালটা দিব MT734 ফরম্যাটে। তাহলে আমরা এখানে MT734 একটা ফরম্যাট এখানে আপনাদেরকে উপস্থাপন করেছে, দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে, দেখেন এখানে মেসেজটা সেন্ড করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। মেসেজটা সেন্ড করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। মেসেজটা রিসিভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি একটা লোকাল সুইফটের মেসেজ দিয়েছি, এটা অন্য জায়গায় হতে পারে। রিসিভার মানে হচ্ছে যেই ব্যাংক প্রেজেন্টার তার নাম, আর সেন্ডার হচ্ছে যিনি হচ্ছে ডকুমেন্ট স্ক্রুটিনি করেছেন, সে ইস্যুইং ব্যাংক হতে পারে, নমিনেটেড ব্যাংক হতে পারে, কনফার্মিং ব্যাংক। সেন্ডার রেফারেন্স নাম্বার হচ্ছে এটা, যে ডকুমেন্ট দেয় আপনারা এই সেন্ডার এবং প্রেজেন্টিং প্রেজেন্টিং ব্যাংকের রেফারেন্স, দুইটা রেফারেন্স নাম্বার থাকে। যে কোনো সুইফট মেসেজে যখন আপনি সেন্ড করেন তখন এখানে আপনার রেফারেন্স নাম্বারটা পড়ে, ধরেন আপনার এলসি নাম্বার। আর ফিল্ড 21-এ থাকে রিসিভারের রেফারেন্স নাম্বার। রিসিভারের রেফারেন্স নাম্বার, কোন দিন আপনি মেসেজটা থ্রো করছেন, কত ডলারের ডকুমেন্টের জন্য থ্রো করছেন, সেটা হচ্ছে এখানে লিখবেন। এবার ডিসক্রিপেন্সিস, এই যে আপনি ডিসক্রিপেন্সি লিখছেন, উই রিফিউজ টু অনার ইউর প্রেজেন্টেশন ফর ইউএসডি এত ফর দ্য ফলোইং ডিসক্রিপেন্সিস। তাহলে আমরা প্রথমে বলেছি আমরা তিনটা জিনিস থাকবে আমাদের কাছে, তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস লিখতে হবে সুইফট মেসেজে। প্রথমে লিখলাম উই রিফিউজ টু অনার ইউর প্রেজেন্টেশন, এক নম্বর লিখে ফেললাম। তার মানে আমার তিনটা লাইনের মধ্যে প্রথমটা কাভার হয়ে গেল। দুই নম্বরে আমি বলছি কি কি ডিসক্রিপেন্সির জন্য দিব সেই কথাগুলি লিখবো। এবার আমি লিখছি ফর দ্য ফলোইং ডিসক্রিপেন্সিস, একটা না, এক নম্বর ডিসক্রিপেন্সি। তারপরে হচ্ছে একটাই ডিসক্রিপেন্সি, একটাই ডিসক্রিপেন্সি দিয়েছি আমি, যে এলসি ক্লজ আন্ডার ফিল্ড নাম্বার 47 ফর নট প্রোভাইডেড উই আর কন্ট্যাক্টিং উইথ অ্যাপ্লিকেন্ট ফর এ ওয়েবার। আমি ওয়েবারের কথাটা বলে দিয়েছি যে আমি ওয়েবারের জন্য নোটিশ দিয়েছি, or discrepancy shall provide in case of acceptance of ওয়ে document by applicant। আমি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক আমি বলে দিয়েছি এখানে ক্লিয়ার, আরো একটু সুন্দর করে বলে দিয়েছি যে আমি এই ডকুমেন্টটা অ্যাপ্লিকেন্টের ওয়েবারের জন্য পাঠিয়েছি, মানে আমি বি নাম্বার, 3 নম্বর পয়েন্টে বি নাম্বারটাকে আমি এখানে ইনক্লুড করেছি, যে আমি অ্যাপ্লিকেন্টের ওয়েবারের জন্য আমি পাঠিয়েছি, ওইটুকু পাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কতগুলো ওইটুকু পাওয়ার জন্য আমি ওয়েট করব। ডিসপোজাল অফ ডকুমেন্ট, আমি আসলে এই ডকুমেন্ট কোন অবস্থায় রাখছি। ইন দ্য মিন টাইম উই আর হোল্ডিং দ্য ডকুমেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 16C 3 বি অফ ইউসিপি 600। দেখেন এখানে আমি বলে দিছি যে এই ডকুমেন্টটা আমি ডিসপিউট বা এই ডকুমেন্টের স্ট্যাটাসটা আমি হোল্ড করছি 16C 3 অনুযায়ী, আমি ডকুমেন্টটা হোল্ড করে রাখছি। দিস ইজ দ্য স্মার্ট MT703 734 ফরম্যাট। ডিসক্রিপেন্সি মেসেজের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই মেসেজ দিলে যে ব্যাংকে আপনি মেসেজ দিবেন সেই ব্যাংক ক্লিয়ার বুঝতে পারবে যে ও আসলে কোন রোল প্লে করছে। আমরা যেমন যেমন এই মেসেজটা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক দিয়েছেন। শাহজালাল ইসলামী ব্যাংকে যদি কেউ থেকে থাকে, হ্যালো, আমি একটু ক্লাসে আছি, একটু কনফার্ম। এটা শাহজালাল ইসলামী ব্যাংক মেসেজটা দিয়েছে, খুব সুন্দর মেসেজ দিয়েছে, একদম কমপ্লিট একটা মেসেজ দিয়েছে। এবং ডিসক্রিপেন্সি মেসেজটা আসলে এরকম হওয়া উচিত, এরকম হইলে যে ব্যাংকটা ডকুমেন্ট মেসেজটা পাবে সে ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমার মেসেজটা কি বলতে চাচ্ছে, ও কোন রোলে ডকুমেন্টটা হোল্ড করছে।
যদি আরএমএ থাকে, যে ব্যাংকের কাছে ডকুমেন্ট সাবমিট করছে, তাহলে আমি MT734 ফরম্যাটে সুইফট মেসেজটা দিব, এই ফরম্যাটের মেসেজ এটা দিব। খেয়াল করবেন কথাটা, আমি যে কথাগুলি খেয়াল বলছি এগুলি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেকগুলি ব্যারিয়ারকে আমি রিকভারি করব। মানে আমরা অনেকগুলি পয়েন্ট নিজেরা নিজেদের মতো করে গোছাই, প্রশ্ন করলে আমি অ্যান্সার দিতে পারি না, অনেক জায়গায় আমাদের এমবিগিউটি থাকে, সেই জিনিসগুলি কিন্তু আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করবো প্রত্যেকটা পয়েন্টে। সেকেন্ড হচ্ছে, যেই ব্যাংকের সাথে আমার আরএমএ নাই, সেই ব্যাংকে আমি এই সুইফট মেসেজটা দিব যে MT999 এই ফরম্যাটে, MT999 এই ফরম্যাটে দিব। এবং আমি ওই একটা ফরম্যাট নিয়ে আপনাদের ওই যে ডকুমেন্টেশনের যে কাজটার কথা বলছি সেখানে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং ওই MT999-এ আমরা লিখে দিব যে যেহেতু তোমার সাথে আমার আরএমএ নাই, সো তুমি আমার এই MT999 মেসেজটাকে ডিস অ্যাডভাইস অফ রিফিউজাল বা নোটিস অফ রিফিউজাল মেসেজ হিসেবে ট্রিট করবে, এরকম একটা রিকোয়েস্ট তাকে করে দিব। তাহলে আপনার আর কোনো ঝামেলা নাই। তাহলে কখন আমরা MT734 দিব, কখন MT999 দিব, আমরা মনে হয় সবাই ক্লিয়ার। আরেকটা এডিশনাল ইনফরমেশন, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, এই সুইফটের প্রথমেই লেখা আছে ফিন MT734 অ্যাডভাইস অফ রিফিউজাল। তার মানে কোনো কারণে আপনি যদি কোনো ব্যাংকে MT734 দেন, এটা সুইফটের একটা বিশেষ গুণ এবং অ্যাকসেপ্টেবিলিটি। যদি কোনো ব্যাংকে আপনি MT734 দেন, আপনি যদি ডকুমেন্টের ভিতরে না বলেন যে উই রিফিউজ দ্য প্রেজেন্টেশন অথবা উই রিফিউজ টু অনার ইউর প্রেজেন্টেশন, কোনো অসুবিধা হবে না। MT734 দিলেই ইট ইটসেলফ ডিসপ্লে দ্যাট এটা একটা নোটিস অফ রিফিউজাল। তার মানে যদি আপনি MT734-এ কোনো মেসেজ পাঠান, 1 নম্বর পয়েন্টে যেতে হয় যেটা ক্লিয়ার স্টেটমেন্ট অ্যাবাউট রিফিউজ, এটা অটোমেটেড এই MT734-এর ভিতরে ঢুকানো থাকে। আপনি যদি এখানে লিখেন, যেমন শাহজালাল ইসলাম এখানে লিখেছে গুড, বাট সে যদি এখানে এই কথাটা না লিখতো, তাহলে যে ব্যাংক ডকুমেন্টটা এই মেসেজটা পেতো, সে তো 3টা পয়েন্ট মিলে তো কোন 3টা পয়েন্ট, 3টা পয়েন্ট ঠিকঠাক আছে কিনা, সে তখন বলতে পারতো না যে ভাই আপনি তো এই মেসেজে রিফিউজ করেছেন এই কথাটা বলে। কারণ MT734 সবসময় অটো রিফিউজাল মেসেজ হিসেবে ট্রিট হয় এবং 1 নম্বর পয়েন্টকে অটো ফিল আপ করে। এতটুকু পড়া পর্যন্ত আমি যা বলেছি, সবাই কি ক্লিয়ার হয়েছেন এতটুকু পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া ওই যে একটা কথা বললেন না যে রিফিউজাল এবং কি ইস্যুইং ব্যাংক শুধু সবগুলা পয়েন্টই ও করতে পারে আর বাকি কোনগুলা করতে পারে না, বলছিলেন যে ABCD 4টা অপশন। ডিসক্রিপেন্সি মেসেজের মধ্যে 3টা পয়েন্ট থাকতে হবে, যে ব্যাংকে ডিসক্রিপেন্সি মেসেজ দিক না কেন, 3টা পয়েন্ট থাকবে। সেটা হচ্ছে 1 নম্বর থাকবে, 2 নম্বর থাকবে, আর এই 3 নম্বরের 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট লিখতে পারবে অথবা যে কোনো একটা পয়েন্টের রোল প্লে করতে পারবে, এই মিলিয়ে 3টা point। আচ্ছা, যখন ইস্যুইং ব্যাংক রোল প্লে করবে, ইস্যুইং ব্যাংক ডিসক্রিপেন্সি মেসেজ দিবে, তখন ইস্যুইং ব্যাংক এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের উপর বেস করেই সে লিখতে পারবে, এটা তার পাওয়ার। তবে ইস্যুইং ব্যাংক ম্যাক্সিমাম সময় B নম্বর পয়েন্টের উপর দাঁড়িয়ে লাগে, কারণ যেহেতু ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের ওয়েবার এর একটা সোল জাজমেন্ট আছে, সে সেই জাজমেন্টটা সবসময় করে, সকল ইস্যুইং ব্যাংকে করে। সুতরাং ইস্যুইং ব্যাংক আসলে সবসময় B নম্বর পয়েন্টের উপর বেস করে ডিসক্রিপেন্সিটা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু ম্যান্ডেটরি না যে ইস্যুইং ব্যাংক B নম্বরই দিতে হবে। ইস্যুইং ব্যাংক চাইলে সিও দিতে পারে, ইস্যুইং ব্যাংক চাইলে ইও দিতে পারে, ইস্যুইং ব্যাংক চাইলে ডিও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বি দেয়। আর ইস্যুইং ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক যদি কোনো ডিসক্রিপেন্সি মেসেজ দিতে হয়, দেয়, তখন তারা বি নম্বর পয়েন্টের উপর বেস করে দিতে পারে না। তার মানে তাদের জন্য 3 নম্বর থেকে সিলেক্ট করতে হয়, হয় এ, হয় সি, না হয় ডি। যেটা সম্ভবত আমি জানি খুব কম ব্যাংকাররা আমরা জানি। আমরা সবাই কিন্তু গড়ে যারা পড়ে আসছি, যারা অন্য জায়গায় ক্লাস করেছেন, আমার এখানে পরিচিত আছে অনেকে অন্য জায়গায় ক্লাস করেছেন, আমরা কিন্তু গড় ফর্তা এটাই জানি যে 1 2 থেকে 2টা পয়েন্ট দিতে হবে, 4 নম্বর থেকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে 3টা মেসেজ মিলিয়ে ডিসক্রিপেন্সি মেসেজ হবে। এখন আপনারা মনে হয় সবাই ক্লিয়ার হয়েছেন। এই 4টা পয়েন্ট, 3টা পয়েন্ট সিলেক্ট করার ক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের জন্য একটা রোল, অন্য যে কোনো ব্যাংকের জন্য আলাদা রোল থাকে। আর কারো কোনো প্রশ্ন? জাকির ভাই, জি।
ইস্যুইং ব্যাংক যদি কোনো ডিসক্রিপেন্সি ইস্যু করে, হুম। নমিনেটেড ব্যাংক কি সেটা কখনো ও যদি মনে করে যে এটা অথেন্টিক না, ও কি এটা রিফিউজ করতে পারে কিনা? নমিনেটেড ব্যাংক তো আসলে আগের রোল প্লে করে। নমিনেটেড ব্যাংক মানে নমিনেটেড ব্যাংক আগে রোল প্লে করে ফেলে। এখন নমিনেটেড ব্যাংক ধরেন আপনি যদি যে প্রশ্নটা করেছেন, এটা ভালো প্রশ্ন, আমি পরের স্টেপে এটা আসতাম। এটা গুড কোয়েশ্চেন যে ইস্যুইং ব্যাংক বললো, একটা ডিসক্রিপেন্সি মেসেজ দিল। মেসেজ দেওয়ার পর নমিনেটেড ব্যাংক সেই মেসেজের ফিডব্যাকে দিল যে এই ডকুমেন্টের এটা এখানে আছে, আপনি এটা এখানে দেখেন, আমার মনে হয় এটা এখানে দেখলে আপনি পারপাস সার্ভ হয়ে যাবে। ইস্যুইং ব্যাংক আবার সেই ডকুমেন্টটা চেক করলো, যদি দেখে যে না তার কথা ঠিক আছে, ডিসক্রিপেন্সিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কোনো সমস্যা নাই, হবে, এটা লিগ্যাল আছে। আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমি আমার একটা কাস্টমারের অ্যাপেলের এলসি করেছি, ফ্রান্সের এলসি, ফ্রান্স থেকে অ্যাপেল আনবে। তো ফ্রান্সে ওই এলসিতে আমার একটা ক্লজ ছিল, ফটো স্যানিটারি সার্টিফিকেট দিতে হবে, এবং সেটার মধ্যে ওই অ্যাপেল আনার জন্য ইম্পোর্ট পারমিট অর্ডার লাগে বাংলাদেশের, বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ থেকে। তো ইম্পোর্ট পারমিট অর্ডার সে দিয়েছে। তা আমি ফটো স্যানিটারি সার্টিফিকেটের মধ্যে বলে দিয়েছি যে, আমি এলসির ক্লজে বলে দিয়েছি যে ফটো স্যানিটারি সার্টিফিকেটের মধ্যে ইম্পোর্ট পারমিট অর্ডারের নাম্বারটা, ডেটটা লেখা থাকে। তো ও ফটো স্যানিটারি সার্টিফিকেট দিয়েছে, বাট ইম্পোর্ট পারমিট অর্ডারটা নাম্বারটা লেখা নাই। আমি কোথাও খুঁজে দেখি, পাই না, খুঁজতে খুঁজতে কোথাও পাই। তারপর আমি এটা এটা একটা ডিসক্রিপেন্সি মেসেজ নোটিশ দিয়েছি, দিয়েছি। নোটিশ দেওয়ার পর সেই ব্যাংক আমাকে ফিরতি নোটিশ দিয়েছে যে তোমার ফটো স্যানিটারি সার্টিফিকেটের লাস্ট লাইনে দেখো যে আমাদের ফ্রান্স ভাষায় ফটো স্যানিটারি সার্টিফিকেটকে যেটা বলে সে ওয়ার্ডটার মানে হচ্ছে এটা, আমি ওই ফ্রান্স ভাষায় ওই ওয়ার্ডটা লিখছি, বাট তোমার ইম্পোর্ট পারমিট অর্ডার নাম্বার এবং ডেটটা ওখানে দেওয়া আছে। কারণ আমি আবার ডকুমেন্টটা চেক করলাম, ডকুমেন্টটা চেক করে দেখলাম যে আসলে তো বদমাইশটা ওই ফটো স্যানিটারিটাকে ইংরেজিতে লেখেনি, ফ্রান্সের ভাষায় লিখছে। লিখে সে ইম্পোর্ট পারমিট অর্ডার এবং ডেটটাকে সেখানে হাইলাইট করেছে। তো তখন আমার কাছে মনে হয়েছে না, সে তার ল্যাঙ্গুয়েজে দিক, কোনো সমস্যা নেই। আমি এলসি কোনো জায়গায় বলি নাই যে এটা ইংরেজিতে দিতে হবে, ডকুমেন্টস ইংলিশে সাবমিট করতে হবে, এটা তো লিখি নাই। সুতরাং তার ভাষায় লিখছে, বাট আমার পারপাস সার্ভ হয়েছে, ইম্পোর্ট পারমিট অর্ডার নাম্বারটা যেহেতু আছে, আমি তখন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওই ডিসক্রিপেন্সিটা তখন ইনভ্যালিড হয়ে গেছে। এটা খুব হতে পারে, কোনো সমস্যা নেই, বাট ভ্যালিড থাকতে হবে। ইনভ্যালিড থাকলে হবে না। যে ও যদি এমন হয়, ও আপনাকে বললো যে আমি এই ডকুমেন্টটা এই ক্ষমতা বলে এইভাবে দিয়েছি, আপনার কাছে যদি এটা জাস্টিফাইড না হয়, আপনি যে ক্লজের আলোকে জাস্টিফাইড না হয়, আপনি আবার ফিরতি মেসেজ দিবেন যে আমার কাছে মনে হচ্ছে আমি এই ক্লজের উপর বেস করে এটাকে ডিসক্রিপেন্সি বলেছি, So আমার এই জাজমেন্টটা লিগাল। দুই ব্যাংকের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পরে যে ব্যাংক উইন হবে সেটাই থাকবে। যদি আপনি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক উইন হন, তাহলে ডিসক্রিপেন্সিটা রাইট থাকবে। আপনি যদি লুজার হন, আপনি যদি লাস্টে মানতে বাধ্য হন যে না তার যুক্তিটা বেশি স্ট্রং, তাহলে আপনার ডিসক্রিপেন্সিটা ইনভ্যালিড হবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা স্টেপ। সেকেন্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেপ আছে, খুব সুন্দর এবং মজার জিনিস। এটা আমাদের অনেকেই আমরা জানি না, খেয়াল করবেন কথাটা। ডকুমেন্ট সাবমিট করলো 20 তারিখে, 20শে জানুয়ারি। আপনি 3টা ডিসক্রিপেন্সি দিয়েছেন ওই ডকুমেন্টে। আপনি মানে ডকুমেন্ট সাবমিট করলো 20 তারিখে, 5 ব্যাংকিং ডেজ হচ্ছে 27 তারিখে হয়, 27 জানুয়ারিতে হয়। এই যে ধরেন শুক্র শনিবার 2 দিন ছিল, আমি বাদ দিলাম, 27শে জানুয়ারি হয়। ওই এলসিটার এক্সপায়ারি হচ্ছে 30শে জানুয়ারি। খেয়াল করবেন, আমি ডকুমেন্টটা ওর কাছে সাবমিট করলাম, মানে ওকে নোটিশটা দিলাম। নোটিশটা দেওয়ার পর ধরেন আমি স্ট্রেট ফরওয়ার্ড নোটিশে বললাম যে তুমি এই 3টা ডকুমেন্ট সাবমিট করো নাই, দ্যাটস ওয়াই ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট। 27 তারিখে আমার ডিসক্রিপেন্সিটা শেষ হবে, 27 তারিখের পরে ডিসক্রিপেন্সিটা আমার কাছে রাইট হয়ে যাবে আমি মনে করছি। এবার অ্যাপ্লিক্যান্ট কি করলো, মানে নমিনেটেড ব্যাংক বা বেনিফিশিয়ারি কি করলো, ওই 3টা ডকুমেন্ট আমার কাছে আবার সাবমিট করলো, আরেকটা কুরিয়ারে সাবমিট করলো। এবার এই 3টা ডকুমেন্ট আমি চেক করে দেখলাম যে আমি আসলে যে 3টা ডকুমেন্টের প্রবলেম বলেছি, সেই 3টা ডকুমেন্টই হচ্ছে এই 3টা ডকুমেন্ট। তাহলে উইদিন এক্সপায়ারি যদি সেই 3টা ডকুমেন্ট সাবমিট করে, ঠিকঠাক ভাবে সাবমিট করে, এটাকে আমি আলাদা প্রেজেন্টেশন হিসেবে ট্রিট করবো। নাম্বার ওয়ান, আমি আলাদাভাবে চেক করব। বাট চেক করার পরে যদি দেখি যে ঠিকঠাক আছে, তাহলে এই ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি থাকবে না, এটা কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হয়ে যাবে। কিন্তু আমি মেসেজ দিয়েছি 13 বা 14 তারিখে, সে ওই 3টা ডকুমেন্ট আমার কাছে সাবমিট করেছে এলসি এক্সপায়ারির পরে।
তাহলে কিন্তু সেটা আর আমার কাছে অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট না। আমার কাছে তখন ওই ডিসক্রিপেন্সিটাই লাইভ থাকবে। এই টোনটা যারা বুঝেন নাই প্রশ্ন করেন, কারণ এটা আমরা অনেকেই কনফিউশনে থাকি। মেসেজ দিলে, ডকুমেন্ট সাবমিট করলে আমি কি করব, এটা আসলে ভ্যালিড থাকে কিনা, এটা কি করে না না করে, এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন থাকে। আমি যেভাবে বলার চেষ্টা করেছি ক্লিয়ার হলে আর বলবো না, যদি কনফিউশন থাকে রিপিট করব, অথবা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। ভাই একটু আরেকবার বলেন। আমি বলার চেষ্টা করেছি, ডকুমেন্ট আপনার কাছে আসছে 20 জানুয়ারি, শুক্র শনিবার, ধরেন 21 আর 22 শুক্র শনিবার, তাহলে 22 তারিখ পর্যন্ত শেষ। 23, 24, 25, 26, 27, 28, 28 তারিখ পর্যন্ত আপনি ডকুমেন্টের ডিসক্রিপেন্সি দিতে পারেন। আপনি চেক করলেন, চেক করার পরে আপনি ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি দিলেন যে তোমার এই ডকুমেন্টের মধ্যে আমি এলসি অনুযায়ী 3টা ডকুমেন্ট চেয়েছি, সেই 3টা ডকুমেন্ট তুমি আমাকে দেওয়া নাই। ধরেন 3টা ডকুমেন্টের নাম আমি বললাম, একটা হচ্ছে রেডিয়েশন সার্টিফিকেট চেয়েছি, দেওয়া নাই। হেলথ সার্টিফিকেট চেয়েছি, দেওয়া নাই। তারপরে প্যাকিং অ্যানালাইসিস শিট চেয়েছি, দেওয়া নাই। এই 3টা ডকুমেন্ট তুমি তোমার ডকুমেন্ট দেওয়া নাই। এই 3টা ডকুমেন্ট যেহেতু আমি পাই নাই, সেই জন্য আমি ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি হিসেবে ট্রিট করছি। তারপরে আমি, ধরেন আমি বললাম, ওই ওইবারের কথাটাও বললাম না, আমি প্রথম পয়েন্টটা বললাম যে তোমার ফার্দার প্রেজেন্টারের রেসপন্স পাওয়ার জন্য আমি ডকুমেন্টটা হোল্ড করে রাখলাম। 28 তারিখ হচ্ছে আমার ডিসক্রিপেন্সি দেওয়ার লাস্ট ডেট, আর এলসিটা এক্সপায়ার হয়ে যাবে 30 তারিখে। সে কি করলো, বেনিফিশিয়ারি ওই 3টা ডকুমেন্ট মিলিয়ে আবার একটা প্রেজেন্টেশন আমার কাছে সাবমিট করলো। সেটা হতে পারে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, উইদিন এক্সপায়ারি ডেট সাবমিট করে, তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিব। খেয়াল করবেন কথাটা। এবার ওই 3টা ডকুমেন্ট সহ সে তো একটা কুরিয়ার পাঠিয়েছে, আমি এই 3টা ডকুমেন্ট আমার কাছে আলাদা একটা প্রেজেন্টেশন, আমি আবার এই 3টা ডকুমেন্ট চেক করব। এই 3টা ডকুমেন্ট চেক করার জন্য আমার 5 ব্যাংকিং ডেজ সময় লাগবে, সময় নিব আমি, কোনো সমস্যা নাই। ডকুমেন্টটা যদি আমার কাছে, ফার্দার ডকুমেন্টটা যদি আমার উইদিন এক্সপায়ারি আমার কাছে এসে পৌঁছায়, কোনো সমস্যা নেই। আমি 5 ব্যাংকিং ডেজ এক্সপায়ারির পরে গেলেও কোনো সমস্যা নেই, বাট আমি 5 ব্যাংকিং ডেজ সময় পাবো এই 3টা ডকুমেন্ট মানে চেক করার জন্য। আমি যদি দেখি যে সবকিছু ঠিকঠাক আছে, সে এক্সপায়ারির মধ্যে ডকুমেন্ট সাবমিট করেছে, তাহলে আমার আগের যে ডিসক্রিপেন্সি দিয়েছি সেটা ইনভ্যালিড, ডকুমেন্টটা ক্লিন হয়ে গেল। যদি দেখি যে যদি দেখি যে এই 3টা ডকুমেন্টের 2টা ডকুমেন্ট ঠিক আছে, আরেকটা ডকুমেন্ট ঠিক নেই, আমি ফার্দার সেকেন্ড ডকুমেন্টের উপর বেস করে এবার আরেকটা আবার ডিসক্রিপেন্সি নোটিশ দিব, যে তুমি যে সেকেন্ড প্রেজেন্টেশন পাঠিয়েছো সেই প্রেজেন্টেশনটা এই ডকুমেন্টটা ঠিকঠাক করে দেওয়া নাই, এই জন্য আমি এটাকে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করব। এই ডিসক্রিপেন্সি ট্রিট করাটা যদি আমার উইদিন এক্সপায়ারির মধ্যে হয় কোনো সমস্যা নেই, কিন্তু এক্সপায়ারির পরে হয়ে গেলে এটার আর কোনো ভ্যালিডিটি থাকবে না, ডকুমেন্টটা ডিসক্রিপেন্টই থেকে যাবে। প্রথম কোনো জায়গায় প্রথম যে ডিসক্রিপেন্সি নোটিশটা দিয়েছি, সেই নোটিশটা, ধরেন আপনি 4টা ডিসক্রিপেন্সি দিয়েছেন, 4টা ডিসক্রিপেন্সি দেওয়ার পর হঠাৎ করে আপনার মনে পড়লো, নোটিশটা ছেড়ে দেওয়ার পরে মনে হলো আর এই ডকুমেন্টে তার একটা ডিসক্রিপেন্সি ছিল, আপনি আলাদা একটা নোটিশ দিয়ে পাঠাবেন, পারবেন না, এক নোটিশে দিতে হবে। তার মানে যে নতুন ডিসক্রিপেন্সিটা আপনার কাছে ক্রিয়েট হয়েছে সেটা আর আসলে ডিসক্রিপেন্সি হিসেবে আপনি ট্রিট করতে পারবেন, সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল আপনার কাছে। এই পয়েন্টগুলি কিন্তু ডিসক্রিপেন্সি নোটিশের ক্ষেত্রে খেয়াল করতে হবে, কখন সেটা আমার কাছে ভ্যালিড, কখন আমার কাছে ভ্যালিড না, কখন আমি এটাকে ট্রিট করব যে অ্যাকসেপ্টেড, কখন আমি এটাকে ট্রিট করব অ্যাকসেপ্টেড না। ভাইয়া, একের অধিক যদি ডিসক্রিপেন্সি থাকে, হ্যাঁ, আমি আমার কাজ শর্ট করার জন্য আমি দুইটা দিয়ে আমি ছেড়ে দিলাম বা একটা দিয়ে ছেড়ে দিলাম, সেক্ষেত্রে ডিসক্রিপেন্সি মানে ডকুমেন্ট তো ডিসক্রিপেন্টই থাকলো না। এলিয়াপার বুদ্ধি এটা, তাই না? এলিয়াপাকে বকা দিয়ে আসছি আমি এটার জন্য। মানে আমরা হ্যাঁ, করি এটা। এটা কখনো করা যাবে না, অনেস্টলি স্পিকিং এটা কখনো করা যাবে না। কেন করা যাবে না? এই যে আমি সেটার ব্যাক এন্ডের হিস্ট্রিটা আমি এটা বললাম। ধরেন আপনি তো মনে করছেন ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, একটা ডিসক্রিপেন্সি দিলেই তো হলো। আপনি ধরেন ওই ডকুমেন্টে 6টা ডিসক্রিপেন্সি ছিল, 6টা ডকুমেন্ট মিস ছিল, তাহলে আবার টাইপিং করতে সময় লাগে, খারাপ লাগে বলে একটা ডকুমেন্টের কথা লিখে দিয়ে দিলেন আপনি, সে ওই ডকুমেন্টটা 2 দিনের মধ্যে আপনাকে দিয়ে দিল, তাহলে তো ডকুমেন্টটা ক্লিন হয়ে গেল। ইন দ্য মিন টাইম আরো 5টা ডকুমেন্ট পেন্ডিং, এই 5টা ডকুমেন্টের জন্য যদি অ্যাপ্লিকেন্ট মাল রিলিজ করতে না পারে, তখন এটা লাইবিলিটি নিবে কে?
কনসিকুয়েন্স টেস্টটা বুঝা গেছে না? দ্যাটস ওয়াই যতগুলি ডিসক্রিপেন্সি থাকবে, আপনার যতগুলি ডিসক্রিপেন্সি আপনার কাছে অ্যাপিয়ার, সব ডিসক্রিপেন্সি একসাথে উল্লেখ করবেন। কখনোই একটা দিলেও ডিসক্রিপেন্ট, 10টা দিলেও ডিসক্রিপেন্ট, একটা দিয়ে 10টা লেখার দরকার নেই, এই কনসেপ্টে যাবেন না, এটা রং কনসেপ্ট। এবার আমরা পয়েন্ট নাম্বার ডিতে। জাকির ভাই, জি, বলেন, প্রশ্ন একটা ছিল কথা, আপনার? হ্যাঁ। যদি কোনো এলসি তে হুম। পার্শিয়াল শিপমেন্ট এমন থাকে, হুম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা ভাগে ডকুমেন্ট আসছে, হুম। আমরা কি 3টা ডকুমেন্টের ক্ষেত্রেই ডিসক্রিপেন্সি ধরবো নাকি একটা দিলেই হবে? না, তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা প্রেজেন্টেশন, যেহেতু সে ফরওয়ার্ডিং, যদি সে ফরওয়ার্ডিং শিডিউল আলাদা আলাদা দিয়ে তিনটা ডকুমেন্ট পাঠায়, তাহলে তিনটা আলাদা প্রেজেন্টেশন, তিনটার জন্য আলাদা আলাদা ডিসক্রিপেন্সি মেমো রেজ করতে হবে। আর তিনটা ডকুমেন্ট যদি একসাথে একটা ফরওয়ার্ডিং শিডিউল দিয়ে দেয়, তাহলে আপনার একটা ওই একটা সিঙ্গেল ডিসক্রিপেন্সি নোটিশ দিলেই হবে, তিনটা ডকুমেন্ট মিলিয়ে নোটিশ দিলেই হবে। আর কার কোনো প্রশ্ন? আর এতটুকু প্রত্যেকটার জন্য কি তাহলে 5 ব্যাংকিং ডেজ হবে প্রতি শিপমেন্টের জন্য? প্রতি শিপমেন্ট, এখন আপনি যেদিন ধরেন এমন হলো $1,00,000 এলসি, ধরেন 80,000 এলসি, দুইটা ডকুমেন্ট সে সাবমিট করবে, দুইটা ডকুমেন্টকে সে একসাথে একটা ফরওয়ার্ডিং শিডিউল দিয়ে পাঠিয়েছে। কমার্শিয়াল ইনভয়েস নাম্বার ভিন্ন, বা বিল অফ ট্রেডিং নাম্বার ভিন্ন, বা যা সব একসাথে একটা ফরওয়ার্ডিং শিডিউল দিয়ে দিয়েছে। আপনি যেদিন ফরওয়ার্ডিং শিডিউলটা পেয়েছেন সেই অনুযায়ী আপনি একটা সিঙ্গেল নোটিশ দিবেন, হয়ে গেল। এবার 80,000 ডকুমেন্ট, সে 40,000 40,000 দুইটা ডকুমেন্ট সাবমিট করলো, আলাদা 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 ফরওয়ার্ডিং শিডিউল। তাহলে আলাদা আলাদা ফরওয়ার্ডিং শিডিউলটা আপনি যেই দিন পাবেন সেই দিন থেকে আপনার ওই 5 ব্যাংকিং ডেজ ক্যালকুলেশন হবে, দুইটা আলাদা আলাদা ট্রিটমেন্ট। যদিও একই এলসি দুইটা ডকুমেন্ট, কিন্তু দুইটা ডকুমেন্টের আলাদা আলাদা ট্রিটমেন্ট, এক না। এমন হলো প্রেজেন্টেশন আলাদা হলে আমার প্রেজেন্টেশন পিরিয়ড আলাদা হবে। আলাদা হবে, হ্যাঁ। এমন হতে পারে যে দুইটা ডকুমেন্ট আসলে সেম ডিসক্রিপেন্সি আপনি দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনি প্রথম ডকুমেন্টে যে ডিসক্রিপেন্সি দিয়েছেন সেটা কপি করে দ্বিতীয় ডকুমেন্টে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা আলাদা দিতে হবে, যেহেতু সে ফরওয়ার্ডিং শিডিউল আলাদা দিয়ে ডকুমেন্ট সাবমিট করেছে আপনার কাছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা জাকির ভাই, হ্যাঁ। এলসির এক্সপায়ারিটা একটু আমাদেরকে ক্লিয়ার করেন তো, কারণ এক এক কান্ট্রির সাথে এবং এলসির মানে শিপমেন্টের উপর ডিপেন্ড করে এলসির এক্সপায়ারিটা আসলে ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিকেন্টের সাথে হয়তো বা কথা বলে মানে এটা ফিক্স আপ করে। দেখা গেছে যে কোনো কোনো জায়গায় শিপমেন্ট করলে এটা আস্তে আস্তে অনেক সময় লাগে ইউরোপ কান্ট্রি থেকে, আবার দেখা গেছে যে এশিয়ান কান্ট্রি থেকে এশিয়ান কান্ট্রির ভিতরে আসতে এটা কম সময় লাগে। এলসি এক্সপায়ারিটা কোন কাজের ক্ষেত্রে কোন জায়গাটায় আমাকে লিমিটেশন মানে দেয়? যেমন এই যে এখানে যে এই ডিসক্রিপেন্ট ডকুমেন্ট যে ব্যাপারটা, এখানে একটা এলসি এক্সপায়ারির একটা লিমিটেশন যে ব্যাপারটা আছে, এটা মানে কতটুকু এবং কোন কোন একটু যদি সংক্ষেপে তাইলে একটু ধরা যায় যে আসলে এলসি এক্সপায়ারির এই মানে ইম্পর্টেন্সটা কোথায় এবং কোন জায়গায় আমাকে লিমিটেশন করবে। এক্স এক্স মানে ভালো প্রশ্ন। এলসি এক্সপায়ারির নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কতদিন আপনি নিবেন, কতদিন কি করবেন, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে আমাদের জন্য, যে এলসি যখন আমরা কমিশন কাটি, তখন প্রথম এলসি সেটা যত দিনের জন্যই করি না কেন, 1 কোয়ার্টারের ভিতরে যদি এক্সপায়ারি হয়, তাহলে সেটা 1 কোয়ার্টারের চার্জ আমরা কাটতে পারি। এই সিকোয়েন্স থেকেই ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্ট রিকোয়েস্ট করে যে ভাই, যেহেতু 1 কোয়ার্টারে চার্জ কাটবেন, আপনি এই এলসির এক্সপায়ারি 1 কোয়ার্টারের মধ্যে রাখেন। ধরেন আমি এলসি ওপেন করলাম জানুয়ারির 1 তারিখে, এটা 30শে মার্চ আমার এক্সপায়ারি নেন, এটা অ্যাপ্লিক্যান্ট যেটা বলবে, এটা অ্যাপ্লিক্যান্ট যেটা বলবে। এখন আমি তো চার্জ কাটার ইস্যু আছে, অ্যাপ্লিক্যান্ট যদি বলে যে ভাই এই এলসিটা এক্সপায়ারি 6 মাস পরে দেন, আমার কোনো আপত্তি নেই, আমি 2 কোয়ার্টারের চার্জ কাটবো। এলসি এক্সপায়ারি যদি বলে এটা 45 ডেজ দেন, আমি 45 ডেজ এর চার্জ কাটি, মানে 1 কোয়ার্টারের তো আমি চার্জ পুরোটাই কাটি, সেজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মাস থাকে এক্সপায়ারি ডেট। বাট এলসির এক্সপায়ারি ডেট কতদিন হবে, এটা শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারির ওন পাওয়া, ওন ডিসিশন। আমাকে বলবে, আমি এটা করব। এখন যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাপ্লিক্যান্ট ক্লিয়ার বলতে পারেন, আর আমরা জানি যেহেতু 1 কোয়ার্টারের চার্জ আমরা 10 দিনের জন্য হলেও 1 কোয়ার্টারের চার্জ কাটবো, 50 দিনের জন্য হলো 1 কোয়ার্টারের চার্জ করি, দ্যাটস ওয়াই আমি এটা 3 মাসকে ট্রিট করি, 3 মাসের চার্জের জন্য আমি এটা ক্লেম করি।
এই জন্য 3 মাস নর্মালি রাখি, বাট এটা যদি 6 মাস চায় 6 মাস করতে পারে। যেমন আমার একটা এলসি আছে, যে ইন্ডিয়া থেকে আমি একটা এলসি নিয়ে আসি, ইন্ডিয়া থেকে একটা এলসি নিয়ে আসছি, মানে ইউরোপ থেকে আমার একটা গ্লাস কাটিং মেশিন আসবে, ক্যাপিটাল মেশিনারি আসবে। এটার শিপমেন্ট এক্সপায়ারি ডেট হচ্ছে 9 মাস পরে এক্সপায়ারি ডেট দিয়েছে, এবং এই এলসিটার ভ্যালু হচ্ছে 18,53,000 ইউরো। এটার কমিশন, এই 9 মাসের কমিশন আমি মানে নিয়েছি 27 লাখ টাকা। সুতরাং এটা আসলে ওরাও জানে যে আমার আসলে এলসি যদি আগে এক্সপায়ারি হয়ে যায়, এটা মেশিন এত তাড়াতাড়ি রেডি করতে পারবে না। এই পুরো এক্সপায়ারি ডেটটা পুরোটাই আসলে অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে। বাট আমাদের দেশে চার্জ কাটাটা এটার সাথে জড়িত বলে আমরা 1 কোয়ার্টারকে ম্যাক্সিমাম সময় প্রায়োরিটি দিই, এবং অ্যাপ্লিক্যান্ট এটার সাথে মানে, কারণ অ্যাপ্লিক্যান্টের তো সমস্যা নাই যদি এক্সপায়ারি ডেট একটু পিছানো থাকে, তাদের জন্য সুবিধা। যেহেতু 90 দিনে চার্জ কাটছি, 90 দিনের মাথায় থাকবে, কোনো সমস্যা নাই। এইভাবেই হচ্ছে এক্সপায়ারি ডেটটা হয়। এটার এই প্রোডাক্টের জন্য এক্সপায়ারি ডেট এত, এই প্রোডাক্টের জন্য এক্সপায়ারি ডেট এত, এরকম কোনো কিছু না। এটা পুরোটাই হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিসিশন। অ্যাপ্লিকেন্ট যা বলবে আমি সেই অনুযায়ী কাটবো, বা আমি সেই অনুযায়ী ইন্টিগ্রেট করবো, এবং সেই অনুযায়ী আমি চার্জ দিব। আমার কোনো আপত্তি নাই এখানে যে এতদিনের মধ্যে না দিলে আমি লাইবিলিটি নিব না, আমি আন্ডারটেকিং দিব না, এরকম কোনো কন্ডিশন না। পয়েন্ট নাম্বার ডি, দ্য নোটিশ না, রিকোয়ার্ড। এখানে জাকির ভাই, হ্যাঁ। এখানে আমি যেটা জানতে চাচ্ছি, এই যে এক্সপায়ারি আমি 1 কোয়ার্টার দিলাম বা 90 দিন দিলাম, আমাকে মানে পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট নিয়েও এলসি এক্সপায়ারিটা মানে চেঞ্জ করতে হয়। হুম। এটা আসলে কোন জায়গায়, যে শিপমেন্ট না হলেই শুধু এলসি এক্সপায়ারিটা মানে আমার দরকার, যে আমি হয়তো একটা এলসি করছি কিন্তু ওইখান থেকে আমাকে বেনিফিশিয়ারি বলতেছে যে তুমি এলসি দিছো কিন্তু আমি এখনো মানে গুডস গোছাইতে পারি নাই বা শিপমেন্ট করতে পারি নাই, তোমার এলসি এক্সপায়ারিটা তোমাকে বাড়াইতে হবে, তখন আমরা অ্যামেন্ডমেন্ট দিয়ে যে এলসি এক্সপায়ারিটা বাড়াই। কিন্তু আমার কথা হচ্ছে, এটা কি শুধু এই ক্ষেত্রেই, নাকি এই যে আমার এই যে এই কমপ্লাইন প্রেজেন্টেশন, তারপরে আমার ডিসক্রিপেন্ট পেলাম এবং এগুলো আমার এর মধ্যে করতে হবে, না হলে মানে হবে না, নাকি উনি দেখা গেছে যে এলসির মানে যে এক্সপায়ারি এর একদিন আগে আমাকে মানে শিপমেন্টের যে ইয়েটা দিয়ে দিল, ডকুমেন্ট পাঠায় দিল, আমি এলসি এক্সপায়ারির পরে ডকুমেন্ট পেলাম। মানে এই বিষয়টা আমি একটু বোঝার জন্য, যে এই এই জায়গায় এলসি এক্সপায়ারি ডেট এটা, এই এই জায়গায় এই এই পয়েন্টে আমার এই জিনিসগুলা মানে দরকার পড়ে, আমি ওইটা আর কি জানতে চাচ্ছি। যেমন ডিসক্রিপেন্ট পেতে হলে, তারপরে কমপ্লাইন প্রেজেন্টেশন না ডকুমেন্ট এক্সামিনেশন, মানে এই জিনিসগুলো করার জন্য এলসি এক্সপায়ারি এই পর্যন্ত থাকলে আমি ধরে নিব যে হ্যাঁ এটা আমি এটা ডিসক্রিপেন্ট পেলাম এবং এটা আমি রিপ্লাই দিলাম এবং এটার জন্য আমি অপেক্ষা করলাম। মানে কোন কোন জায়গাটায় এলসি এক্সপায়ারি, একটা তো বুঝলাম যে এটা ওনারা ওনাদের মানে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর মাঝে একটা ডেট ঠিক করে। ইউরোপিয়ান কান্ট্রিতে যদি সময় বেশি লাগে সেখানে হয়তো বা 90 দিনের জায়গায় আরো বেশি হয়, আর এশিয়ান কান্ট্রি হলে দেখা যাচ্ছে 90 দিনও লাগে না, সেটা হুম। 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। হুম। তো এটা ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে যে ওই এক্সপায়ারিটা মানে কোন জায়গায় আমি ফোকাস করব, যে আগে দেখি এলসির এক্সপায়ারিটা আছে কিনা। আচ্ছা, যদি কোনো কারণে তো এক্সপায়ারি ডকুমেন্ট ডেট। হচ্ছে তো সময় করবেন, ডকুমেন্ট পাওয়ার পরে আপনি চেকিং যখন করবেন তখন দেখবেন যে এটা এলসি এক্সপায়ার করছে কিনা। হ্যাঁ, আচ্ছা। জাকির ভাই, হ্যাঁ। এখানে আরেকটা বিষয় আছে। এখানে যখন টিআইটা দুই পক্ষ মিলে সেট করে, হুম। টিআইতেই তো বলা থাকে যে শিপমেন্ট ডেটটা কবে হবে, হুম। মানে কত দিনের মধ্যে শিপমেন্ট হবে। তখন তো সেই অনুপাতে তো এক্সপায়ারি ডেটটাও তো অনেক সময় দেওয়া যায়, জি জি, তাই হ্যাঁ, না? সে অনুযায়ী দেই আমরা। অ্যাপ্লিক্যান্ট যেভাবে বলে সেভাবে দেই, অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি যেভাবে বলে। এটার কোনো ইউনিভার্সাল নিয়ম নাই যে এটা এতদিন দিতে হবে, এটার কোনো লিমিটেশন নাই। আমরা পিআই তে যেই রকম ডেট দেওয়া থাকে সেই রকম দিই, অথবা পিআই ডেট দেওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি যদি মনে করে এটাকে আরেকবার একটু কারেকশন করা দরকার, এলসি ছাড়ার আগ পর্যন্ত তারা কারেকশন করতে পারে, কোনো সমস্যা নাই, আমরা এটা দিই। তারপরেও যদি এলসি ছেড়ে দিলাম 3 মাসের এক্সপায়ারি দিয়ে, একটু আগে ভাইয়া যে প্রশ্ন করেছেন, যে তারপরেও গুডস রেডি হয় নাই, অথবা ওখানে কোনো একটা ডকুমেন্টেশনের প্রবলেম হচ্ছে, উইদিন শিপমেন্টের মধ্যে শিপমেন্ট করতে পারছি না, এই অবস্থায় এক্সপায়ারি ডেটটা আবার বাড়ানো দরকার, তারা রিকোয়েস্ট করলে আমরা সেটাও করে দিই। এটা তো কোনো সমস্যা না। থার্ড প্রশ্ন যেটা, এটাও করে, এটা মানে টাইম টু টাইম হরহামেশা হতে পারে। এটা দুইটা কারণ হতে পারে, অ্যামেন্ডমেন্টটা দুইটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে প্রপার ওয়েতে সে এখনো গুডস রেডি করতে পারেনি, তার আরেকটু বেশি সময় লাগবে, এই কনসিকুয়েন্সেস এর কারণে হতে পারে। অথবা সে গুডস শিপমেন্ট করেছে, বাট গুডস এর সাথে রিলেভেন্ট আরো কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট গুলি এখনো সে প্রিপেয়ার করতে পারেনি, প্রিপেয়ার করতে আরেকটু সময় লাগবে, সেজন্য এক্সপায়ারি ডেটটা আরেকটু এক্সটেন্ড করতে বলা হয়েছে। এটাও করতে পারে, এটাও হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। বাট কারণটা আমার কাছে ভ্যালিড হলেই হলো, আমি এটা করে দিতে পারি, কোনো ব্যারিয়ার নাই। 3 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, যেটা যেটা উনি প্রশ্নটা করেছেন,
এটা আমাদের সবার খুব জানা দরকার, খুব জানা দরকার সবার। সেটা হচ্ছে, আমরা, আপনারা যদি রিকল করে দেখেন, খুব ইম্পর্টেন্ট কথা এটা, এটা আমরা মানে অনেকেই জানি না। এনামুল সাহেব, ভালো প্রশ্ন এটা আপনার। ধরেন এলসি এক্সপায়ারি হচ্ছে 30শে জানুয়ারি, এবং আমরা যদি আগের প্রেজেন্টেশন দেখেন, সুইফটের মধ্যে আমরা লিখি এলসি এক্সপায়ারি ডেট অ্যান্ড প্লেস। তাহলে ধরেন প্লেসটা ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি কান্ট্রি হলো, বেনিফিশিয়ারি আছে চায়নায়, এলসি এক্সপায়ারি ডেট হলো 30শে জানুয়ারি, খেয়াল করবেন কথাটা। তাহলে 30শে জানুয়ারি হচ্ছে এলসি এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি হবে চায়নায়। তাহলে এটার মানে হচ্ছে 30শে জানুয়ারিতে ডকুমেন্টটা চায়নার নমিনেটেড ব্যাংকে সাবমিটেড হতে হবে। 30শে জানুয়ারি ডকুমেন্ট চায়নার নমিনেটেড ব্যাংকে সাবমিট হলো, 30শে জানুয়ারি হলো। এবার চায়নার ব্যাংক ডকুমেন্টটা চেক করলো, বা যেভাবে হোক সে আর কিছু এটার মধ্যে রোল প্লে করলো না, সেই ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দিল। এবার সেই ইস্যুইং ব্যাংকে ডকুমেন্টটা সাবমিট করলো। ডকুমেন্ট ইস্যুইং ব্যাংক 30শে জানুয়ারি সে ডকুমেন্ট পেয়েছে। সে যদি 30শে জানুয়ারি না মনে করে 31শে জানুয়ারি ফরওয়ার্ডিং শিডিউল দিয়ে সে আমার কাছে ডকুমেন্ট সাবমিট করে, আমি ডকুমেন্টটা 2 দিন পরে পেলাম, ফেব্রুয়ারি 3 তারিখে। ফেব্রুয়ারি 3 তারিখে আমি যখন এলসি এক্সপায়ারি দেখলাম, তখন দেখলাম এলসি এক্সপায়ারি তো 30শে জানুয়ারি, আমি ডকুমেন্ট পাচ্ছি 30শে ফেব্রুয়ারি। সো এটা তো এক্সপায়ার্ড না, এটা এক্সপায়ার্ড না। আপনার এলসি এক্সপায়ারিতে বলা হচ্ছে এক্সপায়ারি ডেট 30শে জানুয়ারি, এক্সপায়ার্ড হবে চায়না। সে চায়নার ব্যাংকে 30শে জানুয়ারি ডকুমেন্ট সাবমিট করেছে, আমার ব্যাংকে আমি এক্সপায়ারির পরে পেয়েছি এলসি, বাট এই ডকুমেন্টটা কিন্তু আমার কাছে লিগ্যাল ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট। এমন হলো চায়নায় এক্সপায়ারি 30শে জানুয়ারি, চায়নার ব্যাংক আমার কাছে ডকুমেন্ট ফরওয়ার্ডিং শিডিউল পাঠালো ফেব্রুয়ারির 2 তারিখ দিয়ে, তাদের ফরওয়ার্ডিং শিডিউলে লেখা যে ডকুমেন্ট রিসিভ ফেব্রুয়ারির 2 তারিখ। আপনি 5 তারিখে পেয়েছেন, এটা আপনার কাছে এক্সপায়ার্ড ডকুমেন্ট। তাহলে এই এক্সপায়ারিটা আপনি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক 2 দিন 3 দিন 4 দিন পরে ডকুমেন্ট পেতেন নর্মাল, আমি এটা এক্সট্রিম কেস বললাম। নর্মালি তো 30শে জানুয়ারি ডকুমেন্ট এক্সপায়ারি ডেট, ডকুমেন্ট সে তৈরি করেছে 15ই জানুয়ারি, 15ই জানুয়ারি আপনার কাছে পাঠিয়েছে, আপনি হেসে খেলে 18-19 তারিখে ডকুমেন্ট পাচ্ছেন, উইদিন এক্সপায়ারি পাচ্ছেন। আপনি তো মনে করছেন উইদিন এক্সপায়ারি, উইদিন এক্সপায়ারি কিন্তু মিনস আপনার কাউন্টারে যেদিন ডকুমেন্ট আসছে সেই দিন এক্সপায়ারি না। উইদিন এক্সপায়ারি মিনস হচ্ছে নমিনেটেড ব্যাংকের কাউন্টারে যেদিন ডকুমেন্টটা সাবমিট হয়েছে সেই দিন এক্সপায়ারির মধ্যে ডকুমেন্ট সাবমিট হয়েছে কিনা, যদি হয় আপনি তার পরে ডকুমেন্ট পেলেও সেটা কিন্তু ভ্যালিড লিগ্যাল ডকুমেন্ট হবে। সবাইকে ক্লিয়ার এটা? আমাদের অনেকের এই জায়গাটাতে আমাদের প্যাচ থাকে, পারি না, বুঝি না এটা আমরা। সবাইকে এই পয়েন্টটা ক্লিয়ার, না হলে আমি আবার রিপিট করবো এটা। সবাই কনফিউশন থাকে এটা, মানে ম্যাক্সিমাম আমরা যারা ব্যাংকের আছে, আমার কাছে ডকুমেন্ট আসছে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার ডি, দ্য নোটিস রিকোয়ার্ড ইন সাব আর্টিকেল 16C। ওই যে একটু আগে যে নোটিশটার কথা বললো, মাস্ট বি গিভেন বাই টেলি কমিউনিকেশন, সুইফটের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। or if it is not possible, যদি পসিবল না হয়, other expeditious means, অন্য যে কোনো দ্রুত দ্রুত গমনশীল যে কোনো যানবাহন বা প্রসেসের মাধ্যমে আপনি এটা পাঠাতে পারবেন, তার মানে কুরিয়ারও করতে পারেন, কোনো সমস্যা নেই। নো লেটার দেন দ্য ক্লোজ অফ 5 ব্যাংকিং ডেজ, তবে আপনি যেভাবে পাঠান, সুইফটে পাঠান বা যেভাবে পাঠান, আহ, যেভাবে পাঠান না কেন, আপনি সেই মেসেজটা উইদিন 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে পাঠাতে হবে, উইদিন 5 ব্যাংকিং ডেজ মধ্যে সেটা পাঠাতে হবে। পয়েন্ট নাম্বার, এটা আপনাদের কমন প্রশ্ন। পয়েন্ট নাম্বার ই, a nominated bank acting on its nomination, a confirming bank if any or issuing bank, এরকম লাইন থাকলেই বলছি এই ব্যাংক হিসেবে ট্রিট করবেন। এ ব্যাংক মে, আফটার প্রোভাইডিং নোটিস রিকোয়ার্ড ইন সাব আর্টিকেল 16C এর 3 এ অর বি, এ অথবা বি অনুযায়ী, অথবা রিটার্ন টু দ্য ডকুমেন্ট বাট এনি টাইম, কোনো একটা কাস্টমার কোনো একটা সুইফট মেসেজে যদি নোটিস অফ রিফিউজালে এই দুইটা পয়েন্টের পাশাপাশি এক আর বি, এ অথবা বি দেয়, এ লেখে অথবা বি লেখে, সি মানে তো রিটার্ন ডকুমেন্ট দিয়ে দিল, এ অথবা বি লেখে, তাহলে সে চাইলে সেই ডকুমেন্টটা যে কোনো সময় নোটিশ দেওয়ার পরেও সেই ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট কথা। ডকুমেন্টে আমি নোটিস অফ রিফিউজাল দিলাম, নোটিস অফ রিফিউজালটায় আমি
প্রথমে তো 1 নম্বর পয়েন্ট লিখলাম, তারপরে 2 নম্বর পয়েন্ট লিখলাম, 3 নম্বর পয়েন্ট থেকে আমি এ অথবা বিটা সিলেক্ট করলাম। এ অথবা বিটা সিলেক্ট করলাম। এ অথবা বি সিলেক্ট করার পরেও যদি আপনি মনে করেন নোটিস অফ রিফিউজাল পাঠালাম, পরের দিন দূর ভালো লাগে না, ও তো ডকুমেন্ট ডিসক্রিপেন্ট, আমি ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিব, সেটা করতে হবে। আমি বললাম একটা কথা, মানে ওই যে সালমা আপা একটু আগে প্রশ্ন করেছেন এলি আপার সাথে মিল করে, যে একটা ডিসক্রিপেন্সি দিব মাত্র। দেখেন ডিসক্রিপেন্সির গ্র্যাভিটি বুঝতে পারছেন? আপনি এই ডিসক্রিপেন্সির উপরে ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিতে পারছেন, আমি আন্ডারটেকিং দিব না, আমি এটা করবো না, কোনো রুলস আপনাকে আটকাতে পারবে না। সো ডিসক্রিপেন্সিটা কিন্তু যে কোনো সিস্টেমের জন্য, মানে লেটার অফ ক্রেডিটের সবচেয়ে ভাইটাল পার্ট, সবচেয়ে ভাইটাল পার্ট। আরো ভাইটাল পার্ট একটু পরে আমরা এফ আর জিতে পড়বো। এবার এফ এ যাই। ইফ অ্যান ইস্যুইং ব্যাংক অর কনফার্মিং ব্যাংক fails to act in accordance with the provisions of the article, যদি 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে আপনি ডিসক্রিপেন্সি মেসেজ না দিতে পারেন, it shall be precluded from claiming that the documents do not constitution a compliant presentation. তার মানে এটা যে 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে আপনি পেমেন্ট দেন নাই, আপনি এখন বলতে পারবেন না ভাই আমি 6 নম্বর দিনে পেমেন্ট দিচ্ছি, ডিসক্রিপেন্সি দিচ্ছি, এটা একটু জরুরি ডিসক্রিপেন্সি হিসেবে মেনে নাও। 5 ডেজের মধ্যে আপনি ডিসক্রিপেন্সি দিতে পারেন নাই মানে এটা আপনার কাছে কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয়ে যাবে, আপনি এটা পেমেন্ট দিতে বাধ্য। জি বলছে when an issuing bank refuse to honor it or a confirming bank refuse to honor or negotiate, যে ব্যাংকিং যদি প্রপার ওয়েতে আপনি নোটিস অফ রিফিউজালটা দিতে পারেন, it shall then be entitled to claim a refund with interest or any reimbursement made। খুব সুন্দর কথা। ধরেন আপনি কোনো কারণে কোনো একটা ডকুমেন্ট নেগোশিয়েট করেছেন, কাস্টমারকে আগে পেমেন্ট করে দিয়েছেন, অন্য কোনো ইস্যু, বাট ডকুমেন্টটা আপনি চেক করে দেখলেন এটা ডিসক্রিপেন্ট, এবং ডিসক্রিপেন্সি মেসেজটা আপনি প্রপার ওয়েতে 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে দিয়েছেন। যদি আপনি প্রপার ওয়েতে 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে ডিসক্রিপেন্সি দিয়ে থাকেন, তাহলে আপনি কোনো কারণে কোনো ফান্ড যদি বেনিফিশিয়ারিকে দিয়ে থাকেন অথবা বেনিফিশিয়ারি ব্যাংকে দিয়ে থাকেন, সেই ফান্ডটা ফেরত নিতে পারবেন। It shall then be entitled to claim a refund with interest of any reimbursement made। যদি কোনো রিইম্বার্সমেন্ট মেড করেন, আপনি কোনো ফান্ড দিয়ে দেন, সেই ফান্ডটা আবার ফেরত নিতে পারবেন। মানে ঘটনাটা আমি তাহলে একটু ব্যাখ্যা করি, আপনার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে। আপনি খেয়াল করবেন, কথাটা খুব সুন্দর জিনিস, কথাটা সোজা, আপনি পড়তে গেলে এটা আপনার কাছে মানে অ্যাম্বিগুইটি মনে হয়, এবং এটা শোনার পরে আপনাদের কাছে মনে মনে হয় যে এটা তো আকাশ ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। ডকুমেন্ট রিসিভ করেছেন 20শে জানুয়ারি অ্যাজ এন ইস্যুইং ব্যাংক, আপনি ডকুমেন্ট চেকার, ইউনুস ভাই ডকুমেন্ট চেকার, উনি 21 তারিখে অফিসে আসে নাই, অন্য একজন অফিসার অফিসে ছিল, অ্যাপ্লিকেন্ট খুব ফোর্স করলো যে ভাই আমার এটা একটু পেমেন্ট করে দেন, না হলে আমার পরের শিপমেন্ট আটকে যাবে। ডকুমেন্ট আর চেক করলো না, ক্লিন ডকুমেন্ট বলে আপনি 21 তারিখে পেমেন্ট করে দিলেন। 22 তারিখে ইউনুস ভাই আসছে, ডকুমেন্ট চেক করলো, হিউজ ডিসক্রিপেন্সি, প্রোডাক্টের নাম উল্টাপাল্টা, এইটা ওইটা, এই প্রোডাক্ট রিলিজ করে অ্যাপ্লিকেন্ট কখনো প্রপার প্রোডাক্ট পাবে না, আপনার কাছে মনে হয়েছে। ডকুমেন্ট রিসিভ করার 5 ডেজ পর্যন্ত ডিসক্রিপেন্সি দেওয়ার নোটিশ দেওয়ার সময় আপনার কাছে আছে, আপনি কিন্তু 21 তারিখে পেমেন্ট করে দিয়েছেন, 22 তারিখে ডিসক্রিপেন্সি মেসেজ দিলেন, 5টা ডিসক্রিপেন্সি। আমি বারবার বলছি এটা একদম অ্যাবনর্মাল কেস, আপনার সাথে যাচ্ছে না, আপনি কখনো চিন্তাই করতে পারেন না। 22 তারিখে ডিসক্রিপেন্সি মেসেজ দিলাম, আমি এই ডকুমেন্টে এটা 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 পাচ্ছি, আমি ডকুমেন্ট আমার হাতে হোল্ড করলাম, গতকালকে আমি তোমাকে যে পেমেন্টটা করেছি তুমি এই পেমেন্ট আমাকে ফেরত দাও। নমিনেটেড ব্যাংকের সাধ্য নাই কোনো রুলস দিয়ে সেই পেমেন্ট আটকে রাখার, সে আপনাকে পেমেন্ট ফেরত দিতে বাধ্য। নমিনেটেড ব্যাংক হয়তো পেমেন্টটা এইভাবে ফেরত দিবে না, পেমেন্ট ফেরত দিতে কিন্তু বাধ্য। নমিনেটেড ব্যাংক হয়তো বেনিফিশিয়ারিকে বলবো যে ভাই তুমি অ্যাপ্লিকেন্টকে ম্যানেজ করো, তুমি অ্যাপ্লিকেন্টকে বলো এই ডকুমেন্টে এই ঝামেলা ছিল অ্যাকসেপ্ট করে নিতে, অথবা তুমি তোমার পরের ডকুমেন্টে প্রাইসিংটা একটু কমাই দিবা, যেভাবে প্রণোদনা দিয়ে পারো তুমি এটাকে মিটিগেট করো। আমি অ্যাজ ইস্যুইং ব্যাংক তখনই এটা থেকে রিলিফ পাবো, বা আমি বলবো যে ঠিক আছে, যখন নমিনেটেড ব্যাংক অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি বলবে, ধরেন অ্যাপ্লিকেন্ট এসে আমাকে বললো যে ভাই তোমার যে পেমেন্টটা ফেরত আনতে চাচ্ছ এটা ফেরত আনার দরকার নাই, আমি সকল ডিসক্রিপেন্সি সকল কিছুর ইয়ে করে নিচ্ছি, যে ডকুমেন্ট আছে এটা আমার নিতে কোনো আপত্তি নাই,
আমি পেমেন্ট করে দিয়েছি, সুতরাং তুমি পেমেন্ট করে দিয়েছো, এটা তো কোনো সমস্যা নেই। শুধু এই অবস্থায় এসে ইস্যুইং ব্যাংক হয়তো বলবে আচ্ছা ঠিক আছে, বাট ইস্যুইং ব্যাংক আগে পেমেন্ট করে দিয়েছে, ডিসক্রিপেন্সি মেসেজ পাঠানোর পরে চাইলে সেই পেমেন্টটা সে ফেরত আনতে পারবে। বিকজ আমরা বারবার বলার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি যে ডিসক্রিপেন্সি মেসেজে ডিসক্রিপেন্সি ডিসপোজাল ক্রিয়েট করার পরে ইস্যুইং ব্যাংকের কোনো ধরনের লাইবিলিটি লাইভ থাকে না, যদি না অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি জোর করে তাকে আবার নতুন করে লাইবিলিটিতে কমেন্টস না করে। সুতরাং বুঝতে পারছেন ডিসক্রিপেন্সি মেসেজের কত গুরুত্ব বা গ্র্যাভিটি কোনো একটা লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে। এবার আমরা আর্টিকেল নাম্বার 17-এ চলে যাবো, এটা একটু দ্রুত যেতে পারবো, এটা একটু আমরা দ্রুত যেতে পারবো। ইট উইল টেক ইন 8 or 10 minutes অনলি। অরিজিনাল ডকুমেন্টস এন্ড কপিস। কোন একটা এলসিতে অরিজিনাল এবং কপি ডকুমেন্ট চাইলে সেটা আমরা কি করব? প্রথম পয়েন্ট, অ্যাট লিস্ট ওয়ান অরিজিনাল অফ ইচ ডকুমেন্ট ডিস্ট্রিবিউটেড ইন দ্য ক্রেডিট মাস্ট বি প্রেজেন্টেড। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে এলসিতে কমপক্ষে একটা অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে, যে কোনো ডকুমেন্ট এক কপি অরিজিনাল সাবমিট করতে হবে। 2 নাম্বার, এ ব্যাংক A bank shall treat as an original any document bearing an apparently original signature, mark, stamp, or label of the issuer of the document, unless the document itself indicate that it is not an original. কোন একটা ডকুমেন্ট সব সময় বলা থাকতে হবে যে এটা অরিজিনাল, এরকম দরকার নাই। ডকুমেন্টের সিল সাইন এগুলি দিয়ে যদি আমি দেখি যে এটা আসলে অরিজিনাল, তাহলে এটাকে আপনি অরিজিনাল হিসেবে ট্রিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এমন হতে পারে কোন একটা সিল সাইন দেওয়া আছে অরিজিনাল, বাট ওই ডকুমেন্টের উপরে লেখা আছে ইট ইজ এন্ড কপি ডকুমেন্ট, তাহলে ওটা কপি ডকুমেন্ট হয়ে যাবে। মানে দুইটা জিনিস, সিল সাইন মার্ক এগুলি দেখে যদি আপনার মনে হয় এটা অ্যাপারেন্টলি মনে হয় এটা অরিজিনাল, তাহলে এটা অরিজিনাল হিসেবে আপনি ট্রিট করবেন। যদি না এটার মধ্যে আপনি মনে করছেন এটা অরিজিনাল বাট এটার মধ্যে লেখা আছে এটা কপি, তাহলে এটা কপি হয়ে গেল। ওরকম কোনো লেখা না থাকলে যে কোনো সিল সাইন সিম্বল দেখে আপনি যদি ট্রিট হয় যে এটা অরিজিনাল, তাহলে আপনি এটাকে অরিজিনাল হিসেবে ট্রিট করবেন, কোনো সমস্যা। C. Unless a document indicates otherwise, a bank will also accept a document as original if it বলা হচ্ছে unless a document indicates otherwise, a bank will also accept a document as original. কোনো কিছু যদি উল্টাপাল্টা বলা না থাকে তাহলে নিচের যে কোনো স্টাইলের ডকুমেন্ট সাবমিট করলে সেটাকে আমি অরিজিনাল ডকুমেন্ট হিসেবে ট্রিট করব। কি হতে পারে, কেমন ডকুমেন্ট সাবমিট করলে আমি সেটাকে অরিজিনাল ডকুমেন্ট হিসেবে ট্রিট করব? Appear to be written, typed, perforated or stamped by the document issuer's hand. ডকুমেন্ট ইস্যুয়ার্সের নিজের হাত দিয়ে লেখা, নিজের হাতে কোনো কোনো স্ট্যাম্প দেওয়া, সাইন দেওয়া, নিজের হাতে লেখা ডকুমেন্টকে আমি অরিজিনাল ডকুমেন্ট হিসেবে ট্রিট করব। 2 নাম্বার, appear to be an document issuer's original stationery. বেনিফিশিয়ারির বা ডকুমেন্ট ইস্যুয়ারের লেটার প্যাডে যদি কোনো ডকুমেন্ট সাবমিট করে লেটার প্যাডে, তখন সেটাকে আমি অরিজিনাল হিসেবে ট্রিট করতে পারবো। স্টেটস দ্যাট ইট ইজ অরিজিনাল। কপি ডকুমেন্ট, বুঝতে পারছেন এটা কপি ডকুমেন্ট, বাট এটার মধ্যে লেখা আছে এটা অরিজিনাল, লেখা আছে কোনো একটা জায়গায় লেখা আছে এটা অরিজিনাল, তখনও আমি সেটাকে অরিজিনাল হিসেবে ট্রিট করবো। খুবই লিবারেল কিন্তু, প্যাচ না। মানে আমরা যেভাবে চিন্তা করি আটকাই, সেইভাবে কিন্তু এখানে আটকায় না, লিবারেল করে। তাহলে এই 3 রকমের যেভাবেই ডকুমেন্টটা সাবমিট করুক না কেন, সেটাকে আমরা অরিজিনাল ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে পারবো। ডি, if a credit require presentation of copies of document, presentation of either original or copies is permitted. যদি এলসি তে আমি বলে দিই যে কপি ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অরিজিনাল ডকুমেন্টও সাবমিট করতে পারে, কপি ডকুমেন্টও সাবমিট করতে পারে, কোনো সমস্যা নেই। এইটা আমার এর সাথে একটু কন্ট্রাডিক্ট করে। এতে বলা আছে অ্যাট লিস্ট ওয়ান অরিজিনাল অফ ইচ ডকুমেন্ট মাস্ট বি প্রেজেন্টেড। আমি কোনো একটা ডকুমেন্ট চাইলাম, বললাম না এটা অরিজিনাল না কপি, তাহলে তাকে কিন্তু এক কপি মিনিমাম, এক কপি অরিজিনাল সাবমিট করতে হবে। আবার আমি এলসি তে ক্লিয়ার বলে দিলাম এটা কপি ডকুমেন্ট সাবমিট করলে হবে, তখন সে চাইলে সেটা কপি ডকুমেন্টও সাবমিট করতে পারে, অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে পারে। পয়েন্টটা কি ক্লিয়ার কিনা সবাই, নাইলে আবার রিপিট করব? জি ভাই। ক্লিয়ার সবাই? ওকে, মানে
সোজা কথা হচ্ছে এলসি তে আমি যদি কোনো ডকুমেন্ট চাই, সেটা যে ডকুমেন্টই চাই, সেটার মধ্যে যদি কোনো কথা লেখা না থাকে, তাহলে আপনাকে অ্যাটলিস্ট একটা অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন অরিজিনাল ডকুমেন্টটা কেমন হবে সেটা আমরা নিচের এই তারপরে 4টা 5টা পয়েন্ট দিয়ে বুঝতে পারছি, এটা হলে আমি অরিজিনাল হিসেবে ট্রিট করবো, এটা হলে অরিজিনাল হিসেবে ট্রিট করবো। এখন এলসি তে যদি আমি বলেই দিই কোনো একটা ডকুমেন্ট কপি ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে তো আমি বলেই দিয়েছি কপি ডকুমেন্ট দিতে। সেক্ষেত্রে সে যদি কপি ডকুমেন্ট দেয়, এটা অ্যাকসেপ্ট করবো। আবার এই অবস্থায় যদি সে অরিজিনাল ডকুমেন্ট দেয়, সেটাও আমি অ্যাকসেপ্ট করি, কোনো সমস্যা নেই। মানে আপনি তখন আবার প্যাচ করতে পারবেন না যে আমি চাইছি কপি ডকুমেন্ট, তুমি অরিজিনাল দিছো কেন, এটা ডিসক্রিপেন্ট না। আপনাকে বলছে তখন আপনি যে কোনোটাই মেনে নিতে পারবেন। ই ইন এ ক্রেডিট রিকোয়ার প্রেজেন্টেশন অফ মাল্টিপল ডকুমেন্ট। অনেক সময় ক্রেডিটে আমরা একের অধিক ডকুমেন্ট চাইতে পারি। এই একের অধিক ডকুমেন্ট চাওয়ার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডিং গুলি লিখতে পারি ইন ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে নকল না, ইন ডুপ্লিকেট কথাটার মানে হচ্ছে 2 কপি। ইন কথাটা যদি লেখা না থাকে, শুধুমাত্র ডুপ্লিকেট কপি যদি লেখা থাকে, তার মানে নকল কপি, মানে নকল ডুপ্লিকেট কপিটা। আর ইন ইন ডুপ্লিকেট মানে হচ্ছে 2 কপি। ইন টু ফোল্ড মানেও 2 কপি। ইন 2 কপিস এটা মানেও 2 কপি। This will be satisfied by the presentation at least one original and remaining number in copies. তাহলে in duplicate, in two folds, in 2 copies যদি কোনো এলসি তে আমি ডকুমেন্ট চাই, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি যে এটা আমি 2 কপি চাচ্ছি অথবা নকলটা চাচ্ছি। সেক্ষেত্রে একটা অরিজিনাল দিতে হবে, আরেকটা কপি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই ইন ডুপ্লিকেট, ইন টু ফোল্ড, ইন 2 কপিস, এই তিনটা কথার মানেই 2টা ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেগুলির মধ্যে একটা অরিজিনাল দিতে হবে আর বাকিটা কপি ডকুমেন্টস। আর্টিকেল 17 মোটামুটি এতটা আলোচনা 6 মিনিটের মধ্যে আমাদের মোটামুটি শেষ হয়েছে। এডিশনাল এক্সপ্লেনেশন একটু খেয়াল আচ্ছা রাখবেন। ভাই, জাকির ভাই, হুম, জি বলেন স্যার। জাকির ভাই, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে যে এখানে যদি এলসি তে বলা থাকে তাহলে তো এই ইউসিপির এই আর্টিকেলটাকে সুপারসিড করে যাবে, তাই না? এলসি তে যেটা কথা থাকবে সেটা মানে বেনিফিশিয়ারি সেই অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করবে। গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা হলো। এখন এলসি যেহেতু সুপারসিড করবে, তাহলে আমার কথা হচ্ছে সেখানে যদি এলসি অনুযায়ী পরবর্তীতে ডকুমেন্ট সাবমিট করা না হয়, তাহলে তো আমি এটা ডিসক্রিপেন্ট ধরতে পারবো, হ্যাঁ আমি নট যখন ইউসিপি। হ্যাঁ আমি যখন এলসি তে বলে দিব যে এলসি তে বলা আছে, যেমন আমরা একটু পরেই যাব, পরের আর্টিকেলটা পড়তে গেলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা অ্যাজ ইউজুয়াল বলি 6 ফোল্ড কমার্শিয়াল ইনভয়েস, 6টা কমার্শিয়াল ইনভয়েস সাবমিট করার কথা বলি। এখন 6টা কমার্শিয়াল ইনভয়েস সাবমিট করার কথা এলসির কোনো জায়গায়, মানে ইউসিপির কোনো জায়গায় বলা নেই, কিন্তু আমি এলসি তে বলে দিয়েছি 6টা। সে ডকুমেন্ট সাবমিট করলো 5টা, আমি একটা কম সাবমিট করার জন্য আমি ডিসক্রিপেন্সি দিতে পারবো যে আমি এলসি তে যতগুলি ডকুমেন্ট চেয়েছি ততগুলো ডকুমেন্ট আপনি সাবমিট করেন নাই, সো এটা ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মানে ডিসক্রিপেন্ট দিলে তো আমরা রেফারেন্স মানে আর্টিকেল রেফারেন্স মানে মেনশন করি। সেই ক্ষেত্রে যেহেতু সব আর্টিকেলের সাথে হুবহু আমার মিলছে না, তাহলে আমি কি মেনশন করব এখানে? আচ্ছা, আমি সবসময় আর্টিকেল মেনশন করি না। হ্যাঁ, ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কিন্তু আমি আর্টিকেল মেনশন করি না বা করার দরকার হয় না। আমি ডিসক্রিপেন্সির ক্ষেত্রে মেনশন করি হচ্ছে এলসির ক্লজ। হ্যাঁ, এলসির ক্লজ যে অ্যাজ পার, আমরা যেমন লিখি যে ধরেন আমি কমার্শিয়াল ইনভয়েসের কথা এলসি তে বলে দিলাম 46 এর 1 লেখা ছিল। তো আমি লিখবো 46 এর 1 ইজ নট কমপ্লাইড। হ্যাঁ, we have we have you have committed to submit 6 fold of commercial invoice, whereas we received 5 copies of commercial invoice। ঠিক গেল, আমি এলসি কে রেফারেন্স করবো না। যদি আপনি প্রত্যেকটা ডিসক্রিপেন্সিতে সাধারণত এলসি কে রেফারেন্স করতে হয়। আবার এলসি কে রেফারেন্স করার পরে যদি মনে করেন যে ইউসিপির কোনো টাকা জায়গায় কোনোটাকে আপনি কোট করতে পারেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। এটা ফার্দার মানে এক্সিলেন্সি শো করে। এডিশনাল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে প্রেজেন্টেশন অফ কপি ডকুমেন্টস যদি বলে, প্রেজেন্টেশন অফ কপি ডকুমেন্টস অর্থাৎ অর্থাৎ কোন একটা সংখ্যা 1 2 3 না থেকে যদি কপি বলে, এটা না মানে হচ্ছে ফটোকপি ডকুমেন্ট, নট অরিজিনাল।
আর যখনই কোনো ওয়ার্ড কপির আগে একটা নাম্বার দেওয়া থাকে, এটা মানে হচ্ছে কত কপি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কারণ কপি দুইটা ওয়ার্ডই কিন্তু একরকম। এখানে লেখা আছে প্রেজেন্টেশন অফ 3 copies means number of document is 3. Presentation of 5 copies বলে number of presentation is 5. প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অফ 7 copies বললে প্রেজেন্টেশন 7টা কপি সাবমিট করতে হবে। আমরা এবার আর্টিকেল নাম্বার 18-এ যাব, কমার্শিয়াল ইনভয়েস। ইটস সো ইম্পর্টেন্ট, এবং এবং এটা কমন, খুব খুব মজার জিনিস। আমরা একটা প্র্যাকটিক্যালও দেখব। এই কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে দেখতে এরকম। এটা হচ্ছে একটা কমার্শিয়াল ইনভয়েসের ফরম্যাট। এটা সাধারণত বেনিফিশিয়ারি ডকুমেন্টের সাথে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কোন ডকুমেন্ট কোন গুডস এর এগেইনস্টে কত টাকা পাবে সেটার কথা বলা থাকে। এই হচ্ছে একটা কমার্শিয়াল ইনভয়েসের স্যাম্পল। এই কমার্শিয়াল ইনভয়েসে কোন কোন জিনিসগুলি থাকতে হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। বলা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস মাস্ট অ্যাপিয়ার টু হ্যাভ বিন ইস্যুড বাই বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি ইস্যু করবে। লাল এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড ইন আর্টিকেল 38, এটুকু পড়বো না এখন, এটা আমরা আর্টিকেল 38 পড়লে এটুকু আমি রিকভারি করবো, এখন এটুকু বাদ। তাহলে একটা কমার্শিয়াল ইনভয়েস বেনিফিশিয়ারি ইস্যু করবে। এই কমার্শিয়াল ইনভয়েস আমার বেনিফিশিয়ারি হচ্ছে র্যান্ডি ক্লার্কি। এ হচ্ছে বেনিফিশিয়ারি, দেখেন সিগনেচারে করে এখানে হচ্ছে তার নাম, অথবা এটা হচ্ছে র্যান্ডি ক্লার্কি। তাহলে বেনিফিশিয়ারি ইস্যু করবে। মাস্ট বি মেড আউট ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট বরাবর ইস্যু করবে। তাহলে এই যে এখানে অ্যাপ্লিকেন্টের নাম লেখা আছে XYZ ইম্পোর্টার্স, অ্যাপ্লিকেন্টের নামে নিতে হবে। মাস্ট বি মেড আউট ইন দ্য সেম কারেন্সি অ্যাজ দ্য ক্রেডিট। এলসিটা যে ক্রেডিটে যে কারেন্সিতে ইস্যু হয়েছে, কমার্শিয়াল ইনভয়েসটাও সেই কারেন্সিতে ইস্যু হতে হবে, মাস্ট। এটার কোনো বিকল্প নাই, সেই কারেন্সিতে ইস্যু হতে হবে। তাহলে আমি এখানে তো আর এলসি আনতে পারি নাই, এখানে আমি যে কমার্শিয়াল ইনভয়েসটা ইস্যু করেছি সেই কমার্শিয়াল ইনভয়েসের অ্যামাউন্ট হচ্ছে, এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে $19,860, $19,800। এই যে ডলার সাইন, 19,860। তার মানে এই কমার্শিয়াল ইনভয়েসটা যে এলসি আন্ডারে হয়েছে সেইটার কারেন্সিটাও ইউএসডি ছিল। কারেন্সি আমরা এলসি ইস্যু করেছি ইউএসডি তে, আর কমার্শিয়াল ইনভয়েস দিয়েছি ইউরোতে। এটা কিন্তু করা যাবে না। করা যাবে, সেটা আমরা আইএসবিবি তে পড়বো, বাট এখন জানি যে করা যাবে না, হবে না। নিড নট বি সাইন্ড, খুব ইম্পর্টেন্ট কথা। কমার্শিয়াল ইনভয়েসে সাইন থাকা বাধ্যতামূলক না, সাইন থাকা বাধ্যতামূলক না। অ্যাজ পার ইউসিপি আর্টিকেল 18, কমার্শিয়াল ইনভয়েসে সাইন থাকা বাধ্যতামূলক না। কিন্তু আমাদের দেশের প্র্যাকটিসে, অ্যাজ পার আমাদের গাইডলাইন অনুযায়ী, আমরা সাইন কমার্শিয়াল ইনভয়েস কিন্তু নিতে হয়। এবং আমরা যখন ডকুমেন্টে কমার্শিয়াল ইনভয়েস চাই তখন আমি বলি যে সাইন কমার্শিয়াল ইনভয়েস দিতে হয়। তার মানে আমরা যে কমার্শিয়াল ইনভয়েস গুলি রিসিভ করি সেই কমার্শিয়াল ইনভয়েস গুলি কিন্তু এখানে সাইন থাকতে হয়, নাহলে ডিসক্রিপেন্সি হয়ে যায়। কারণ আমরা জানি ওই যে আর্টিকেল নম্বর 1 অনুযায়ী আমি সেটাকে মডিফাই করছি। এই আর্টিকেলের 4 নম্বর পয়েন্টকে আমি মডিফাই করি, নিড নট বি সাইনটাকে আমি সাইন করে দিই। বি নাম্বারে, এ নাম্বারে তার মানে কমার্শিয়াল ইনভয়েসে 4টা পয়েন্ট থাকতে হয়, 4টা পয়েন্ট থাকতে হয়। বেনিফিশিয়ারি ইস্যু করে, অ্যাপ্লিকেন্ট বরাবর ইস্যু করে, সেম কারেন্সি থাকতে হয়, এবং এটা সাইন্ড থাকার প্রয়োজন নাই। আমাদের কান্ট্রি ল সাইন, এটা আপনি এখন ভুলে যান। এটা যদি এখানকার ক্ষেত্রে মনে রাখেন তাহলে আপনি ভুল অ্যান্সার করে আসবেন পরীক্ষা হলে। বি নাম্বার পয়েন্ট, a nominated bank acting on its nomination, a confirming bank if any, or the issuing bank. Bank may, এটা ভাই জাকির ভাই, এটা কি বললেন? 4 নাম্বারটা মানে আমাদের কান্ট্রি লতে সাইন থাকতে হয়, হুম হুম হুম, কিন্তু ইন্টারন্যাশনাল ল মানে এটা সাইন, আমাদের কান্ট্রি ল, এই তো? এটা আমাদের কান্ট্রি ল। আচ্ছা, এবং আমরা ওই যে আর্টিকেল 1-এর যে মডিফিকেশন এটা যে কোথায়? রুলটা সেটা আমরা করি আর কি। ঠিক আছে। আমাদের কান্ট্রি ল বলতে মানে এটা মানে কোন লতে, মানে এটা কি কোনো গ্যাজেটের মধ্যে না গাইডলাইন কোনো গাইডলাইন ইয়েতে গাইডলাইন না? ওই গাইডলাইন গাইডলাইন জিএফইটি গাইডলাইন, ভলিউম গাইডলাইনের চ্যাপ্টার 7-এ বলা। জিএফইটি না ভাইয়া? হ্যাঁ, জিএফইটি ভলিউম 1 চ্যাপ্টার 7-এ বলা আছে সাইন কমার্শিয়াল ইনভয়েস নিতে হবে। ঠিক আছে।
আর আচ্ছা আপনার যদি দরকার ভাই, হয় তাহলে আমি। ডকুমেন্ট এক্সামিনেশনের সময় আমরা তাহলে কি কান্ট্রি লটাই তো ফলো করবো না? হ্যাঁ, হ্যাঁ, ডকুমেন্ট এক্সামিনেশন সময় বলেন। আমরা তো কান্ট্রি ল ফলো করব। হ্যাঁ, না, কান্ট্রি ল ফলো করবো কান্ট্রি না। লটাই তো ফলো করব, না, যে না, সাইন নিব। না, বাট ডকুমেন্ট এই জন্যই তো কান্ট্রি ল ফলো করে আমি এলসি ইস্যুর সময় বলি যে সাইন কমার্শিয়াল ইনভয়েস দিতে হবে, তাহলে আমি তো এলসি উপর বেস করে দিলেই হলো, কারণ এলসি তো আমি সাইন কমার্শিয়াল ভয়েসের কথা বলেই দিয়েছি। দেখেন আমি একটা দেখাই। হ্যাঁ, আমাদের এটা আমি ওর করলাম আর কি, অবসলেট করলাম। আমাদের দেশের প্রচলিত একটা সুইফটের কপি আমি শেয়ার করছি আপনাদের, দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি ভাই। আচ্ছা, এই যে 2 নম্বর পয়েন্টটা পড়েন, 46 এর 2 নম্বর পয়েন্টটা পড়েন। এই যে এই পয়েন্টটা আমরা এখানে কি লিখেছি দেখেন। মানে এই ব্যাংক যে ব্যাংক এলসি ওপেন করেছে, আমি ব্যাংকের নাম না বলি, বেনিফিশিয়ারিজ ম্যানুয়ালি সাইন্ড 6 fold বা copies commercial invoice showing FOB value and freight separately certifying that merchandise are of Indian origin। তাহলে 2 নম্বর পয়েন্ট মানে মিন করছে, আমি তাকে বলছি তুমি 6 কপি কমার্শিয়াল ইনভয়েস দিবা, এবং সেই কমার্শিয়াল ইনভয়েস গুলি ম্যানুয়ালি সাইন্ড হইতে হবে। তাহলে ইউসিপি অনুযায়ী জানি সাইন দরকার নাই, কিন্তু আমি এলসির কন্ডিশনে বলেছি ম্যানুয়ালি সাইন দিতে হবে। তাহলে ইউসিপির আর্টিকেল 18-এর 4 নম্বর পয়েন্টকে আমি মডিফাই করেছি, এলসির কাছে চলে আসছি। এখন আমরা কিন্তু যখন ডকুমেন্ট চেক করবো, আমরা তো বলেছি প্রথমে এলসিটা দেখব, তারপরে ইউসিপি 600-এর যতগুলি প্রভিশনসকে আমি মডিফাই বা চেঞ্জ করেছি সেগুলি বাদ দিয়ে বাকিগুলি দেখব, আর আইএসবিপি দেখব। তাহলে এখানে যেহেতু আমি ম্যানুয়ালি সাইন বলেছি, এবার সে যদি সে ডকুমেন্ট সাবমিট করে সাইন ছাড়া, তাহলে আমি এটা ডিসক্রিপেন্সি দিয়ে দিব এই 2 নম্বর পয়েন্টের ক্ষমতা বলে। ক্লিয়ার সবাই? জি ভাই। এখানে ম্যানুয়ালি সাইন বলতে যেটা বোঝাচ্ছে মানে একেবারে কলম ধরে হাতে সাইন, নট ডিজিটাল সাইন কিংবা কোনো সাইন বসিয়ে সেটা দেয়া। রাইট, রাইট। মানে যাতে কোনো ধরনের ডিপ্লোমেসি বা ডুপ্লিকেট না হয়, সেই এররটাকে রিকভারি করার জন্য আমরা এটা। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্ট পড়বো। এই 2 নম্বর পয়েন্টটাও ইন্টারেস্টিং। আননমিনেটেড ব্যাংক অ্যাক্টিং অন ইজ নমিনেশন, অথবা যে কোনো ব্যাংক মে অ্যাকসেপ্ট এ কমার্শিয়াল ইনভয়েস ইস্যুড ফর অ্যান অ্যামাউন্ট ইন এক্সেস দ্য অ্যামাউন্ট পারমিটেড বাই দ্য ক্রেডিট। এ কতটুকু বলছে, কোনো একটা ক্রেডিটে যে এলসির অ্যামাউন্টের কথা বলা থাকে, তার চেয়ে বেশি অ্যামাউন্টের যদি কমার্শিয়াল ইনভয়েস সাবমিট করে, আমরা সেই কমার্শিয়াল ইনভয়েসটাকে অ্যাকসেপ্ট করে নিব, and its decision will be binding of all parties provided the bank in question has to be honored or negotiated for an amount in excess of that permitted by the credit। বাট আমি যখন পেমেন্ট দিব, তখন আমার এলসিতে যতটুকু পেমেন্ট দেওয়ার কথা ততটুকুই আমি পেমেন্ট দিব। মানে বুঝেন, এলসি ওপেন হয়েছে $10,000, সে কমার্শিয়াল ইনভয়েস সাবমিট করেছে $11,000। আমি কমার্শিয়াল ইনভয়েসটা বেশি অ্যামাউন্ট দিয়ে সাবমিট করেছে বলে কমার্শিয়াল ইনভয়েস চেক করবো না, এটার মধ্যে যাব না। আমি কমার্শিয়াল ইনভয়েসটা বলবো যে হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড। বাট আমি পেমেন্ট দিতে যাব $10,000 পেমেন্ট দিব, এই এক্সেস অ্যামাউন্টকে পেমেন্ট দিব না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার বিতে বলা। পয়েন্ট নাম্বার সি, the description of goods, service and performance in a commercial invoice must corresponded with that appears in the credit। এটা আমরা গতকালকে পড়ে আসছিলাম যে আর্টিকেল 14-এর সি-তে পড়েছিলাম যে ডেটা ডেটা কনফ্লিক্টের ওখানে, যে কমার্শিয়াল ইনভয়েসের ডেসক্রিপশন অফ গুডসটা হুবহু থাকতে হবে।
আর অন্য যে কোনো ডকুমেন্টসে জেনারেল নেম, কমন নেম, শর্ট নেম দিলেও কোনো অসুবিধা নাই। এই পয়েন্টটাকে আবার এখানে হাইলাইট করেছি, হচ্ছে কমার্শিয়াল ইনভয়েসের ডিটেইল অ্যাপ্লিকেশনস বা ডিসকাশনস। একটা কমার্শিয়াল ইনভয়েসের স্যাম্পল দিয়েছি আমি, কে ইস্যু করেছে, কার বরাবর ইস্যু করেছে, কোন ডেট, কমার্শিয়াল ইনভয়েসের অ্যামাউন্ট কত, কোন রেফারেন্স, কোন পোর্ট কিভাবে আসছে, কোন কোন গুডস নিয়ে আসছে, এইচএস কোড কত, কোয়ান্টিটি কত, প্রাইস কত, বেনিফিশিয়ারি কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট চাচ্ছে। এগুলো যদিও রিলেভেন্ট না, বাট এগুলি সে দিলেও কোনো অসুবিধা নাই। কমার্শিয়াল ইনভয়েস আমাদের মোটামুটি ডিসকাশন এতটুকু। কমার্শিয়াল ইনভয়েস নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা একটু রিভিউ টেস্টে যাব এখন। রিভিউ টেস্টে সবাই, ভাইয়া, হ্যাঁ মানে এলসি ভ্যালু থেকে কি বেশি ভ্যালু থাকতে পারে কমার্শিয়াল ইনভয়েসে? হ্যাঁ হ্যাঁ, বেশি ভ্যালু থাকতে পারে। বেশি ভ্যালু থাকলে ওটা আমি আচ্ছা, একসেপ্ট করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু পেমেন্ট দিব আচ্ছা। আমার এলসি ভ্যালু যা আছে যতটুকু ততটুকু। কম থাকতে পারবে নাকি? কমও থাকতে পারবে, কমও থাকতে পারবে, কিন্তু এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে এলসি ওপেন করেছি আমি $10,000, এবং এলসির মধ্যে আমি টলারেন্সটাকে দিয়ে দিয়েছি। টলারেন্সটা এখন আপনারা বুঝেন না, এটা আমরা একটু পরে আলোচনা করব। 10% টলারেন্স অ্যাকসেপ্টেড আমি বলে দিয়েছি এলসিতে, তার মানে $10,000 জায়গায় সে 10% ভ্যালু বেশি কম করতে পারে। মানে আমি 11,000 বা 9,000 থেকে 11,000 পর্যন্ত ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো। এখন সে ডকুমেন্ট পাঠিয়েছে $12,000, কমার্শিয়াল ইনভয়েস পাঠিয়েছে $12,000, আমি এটা অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি পেমেন্ট দিব ফরওয়ার্ডিং শিডিউলে, বা সে যতটুকু পেমেন্ট মানে পেমেন্ট চাচ্ছে এলসিতে, এলসি অনুযায়ী ততটুকু আমি পেমেন্ট দিব। এডিশনাল অ্যামাউন্টটা তখন আমি আর পেমেন্ট দিব না। ঠিক আছে? আর 9,000-এর জাকির নিচে দিলে কি এটা, 9,000-এর নিচে দিলে কি ডিসক্রিপ্যান্ট 9,000-এর নিচে দিলে, টলারেন্সেরও নিচে? 9,000-এর নিচে যদি দেয় এটা ডিসক্রিপেন্সি হবে না, বিকজ 9,000-এর নিচে সে কম ডকুমেন্ট সাবমিট করছে, করতেই পারে। কম দিলে তো কোনো সমস্যা নাই, কমে তো আমার কোনো সমস্যা না। সে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড পরে একটা ডকুমেন্ট সাবমিট করবে, এমন হতে পারে। অথবা পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড না হলেও $10,000 জায়গায় $6,000 যদি আসে, কোনো সমস্যা নেই, আমি এটা অ্যাকসেপ্ট করে নিব। কমে কোনো সমস্যা নেই, বেশিতে সমস্যা। আপনাকে কিন্তু এখানে কমের কোনো কথা বলে নাই, আপনাকে এখানে বেশির কথা বলছে, এক্সেসের কথা বলছে, এক্সেস নিয়ে বলছে, কমের কথা কিছু বলেনি। কম যে কোনো অ্যামাউন্টই আমার অ্যাকসেপ্টেবল। জাকির ভাই, হ্যাঁ আহ, কিছু সময় দেখা যায় নমিনেটেড ব্যাংক থেকে যে শিপিং ডকুমেন্ট আসে তার মধ্যে যে কমার্শিয়াল ইনভয়েস থাকে সেটা আমরা এন্ডোর্স করে দেই, কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেন্টের রিকোয়েস্টে সে নতুন করে আর একটা কমার্শিয়াল ইনভয়েস আনে এবং হ্যাঁ, রিকোয়েস্ট করে সেটা এন্ডোর্স করে দিতে, এটা কতটুকু অথেন্টিক? প্রথমত এটা তো 0% অথেন্টিক না, কিন্তু আমরা এটা, আপনিও প্র্যাকটিস করেন, আমারও মাঝে মাঝে করতে হয়, হ্যাঁ আমরাও করি এটা। প্রথমত এটা যদি কোনো কেসে পড়েন, আপনি কিছুই বলার কোনো সুযোগ নেই আপনার। সুযোগ নেই কেন? কারণ কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করবে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টের নামে, আপনি কিভাবে কমার্শিয়াল ইনভয়েস কোথা থেকে আনেন? আপনার দেওয়ার কোনো রাইট নেই। এখন আমরা অনেক সময় কাস্টমসের ইস্যুর কারণে, অথবা প্রোডাক্টের ইস্যুর কারণে, অথবা ডিসক্রিপেন্সির কারণে অনেক সময় অ্যাপ্লিকেন্ট এই জায়গাগুলিকে কাস্টমাইজ করে, মডিফাইড করে, অথবা কাস্টমার অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারির কাছ থেকে মেইলে এনে আপনাকে দেয়, আরেকটা কুরিয়ার চার্জ কমানোর জন্য দেয়, এরকম। এগুলো হয়তো আমরা অ্যাকসেপ্ট করি, বাট যদি রুলস অনুযায়ী বলি, অ্যাকর্ডিং টু ইউসিপি অথবা ইন্টারন্যাশনাল পাবলিকেশনস, তাহলে এই অ্যাপ্লিকেন্টের এই অ্যাপ্রোচটা আপনি কোনোভাবেই আপনার কাছে গ্রহণযোগ্য না, যদি মানে স্ট্রিক্টলি রুলস ফলো করে করে বলার কথা বলি। এক্ষেত্রে কি ইস্যুইং ব্যাংকের কোনো রিস্ক থেকে যায় যদি কোনো সমস্যা দেখা দেয়? ডেফিনেটলি রিস্ক থাকে, পুরো রিস্ক ইস্যুইং ব্যাংকের, পুরো রিস্ক। এবং এই রিস্ক থেকে আপনি কিন্তু, আপনি করাপ্টেড কিন্তু এই 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 পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু লিস্টেড হয়ে যাবে যদি, মানে তো আপনি তো ইস্যুইং ব্যাংকে, আপনি তো অ্যাপ্লিকেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য করলেন, অ্যাপ্লিকেন্ট যদি পোল্টি মারে যে আমি আসলে এটা জানি না, তখন কিন্তু আপনি পুরো মানে পুরো রেসপন্সিবল। থ্যাংক ইউ জাকির ভাই। আচ্ছা, রিভিউ টেস্ট ইউসিপি আর্টিকেল নাম্বার 16 to 18।
এক নম্বর প্রশ্ন আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। অ্যান ইস্যুইং ব্যাংক রিসিভ এ প্রেজেন্টেশন অ্যান্ড রিটার্ন দ্য ডকুমেন্ট কোটিং ফিউ ডিসক্রিপেন্সিস। ইস্যুইং ব্যাংক একটা ডকুমেন্ট পেয়েছে, সে সেটা ডিসক্রিপেন্সি দিয়ে সেটা সে ফেরত পাঠিয়ে, মানে রিটার্ন দ্য ডকুমেন্টস কোটিং ফিউ ডিসক্রিপেন্সিস, ডকুমেন্টও রিটার্ন পাঠিয়ে দিয়েছে। Later, the beneficiary represented the document, correcting the discrepancies within the presentation period and expiry mentioned in the credit. The issuing bank found representation complying. Which of the following statement is correct? পড়িয়েছি, বলেছি আমি এর আগে। প্রথমে একটা ডকুমেন্ট সাবমিট এ করেছে, সেটাতে কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে, সে ডকুমেন্টটা ফেরত পাঠিয়ে দিয়েছে, আবার সে ফেরত উইদিন এক্সপায়ারি ডকুমেন্টটা ঠিকঠাক করে সে পাঠিয়েছে, এবার চেক করে দেখা গেল যে এই ডকুমেন্টটা কমপ্লাইন। তাহলে ইস্যুইং ব্যাংক এই ক্ষেত্রে কি করবে? এ এ। এ খুব সোজা কাজ, কারণ আগের ডকুমেন্টটা তার কাছে এখন নাল এন্ড ভয়েড, দ্বিতীয় ডকুমেন্টটা যেহেতু ঠিকঠাক আছে এটার উপর বেস করে সে এটাকে প্রেজেন্টটা কমপ্লাই করে পেমেন্ট দিয়ে দিতে পারবে। যদি আমি এখানে প্যাচ করতাম, যদি আমি চাইতাম আপনাদেরকে প্যাচ করে, আমি কিন্তু চাইবো বড় প্রশ্নের পরীক্ষা কিন্তু প্যাচ করবে। দ্য ডিসক্রিপেন্সি উইথ ইন দ্য প্রেজেন্টেশন পিরিয়ড অ্যান্ড এক্সপায়ারি, কথাটা বললাম যে আউট অফ দ্য প্রেজেন্টেশন পিরিয়ড, তাহলে কি সে এই সেকেন্ড ডকুমেন্টটা কমপ্লাইন হলেও কি সে এটা প্রেজেন্ট পেমেন্ট দেওয়ার জন্য অনার ছিল বা অব্লিগেটেড থাকবে? না, এটা ডিসক্রিপেন্ট হবে না, ভেরি গুড, ভেরি এটা গুড। ডিসক্রিপেন্ট হবে। এক্ষেত্রে করবেন। ওকে, 2 নম্বর প্রশ্ন। এ ক্রেডিট রিকোয়ার ফটো স্যানিটারি সার্টিফিকেট উইদাউট স্টিপুলেটিং দ্য নাম্বার টু বি প্রেজেন্টেড। একটা সার্টিফিকেট আমি চাইলাম, ফটো স্যানিটারি সার্টিফিকেট। আপনাদের অনেকেরই এই সার্টিফিকেট গুলি নিয়ে ঝামেলা হবে। আমরা আমাদের নেক্সট উইকের ওই ক্লাসটায় আপনাদের সবার কিন্তু ওই প্রবলেমটা সলভ হবে আশা করছি। এটা বেনিফিটেড ক্লাস হবে আপনাদের জন্য। কিন্তু আমরা রেগুলার টাইমে ক্লাসটা নিব না, যেহেতু আমরা ইউটিউবে দিয়ে আপনাদেরকে রেস্ট্রিক্ট দিয়ে দিব, আপনারা নিজেরা ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, একটা পয়েন্ট একটু আমি অ্যাড করি, এটা ঠিক আছে। যদিও মানে আমি ঠিক জানি না এই পয়েন্টটা অ্যাড করা উচিত কিনা। সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু পেমেন্ট দিয়ে আমাদের গ্রুপটা অ্যাড হওয়া, এবং আপনাদের রেকর্ডিং গুলি ইউটিউব থেকে আমি মানে 2-3টা প্যারামিটারে রেস্ট্রিক্টেড করে আপনাদেরকে ভিডিওগুলি দিই। আপনি 10,000 টাকা দিয়ে আমাদের ক্লাসে ইনভলভ, জয়েন, লেকচার শুনছেন, প্রেজেন্টেশন পাচ্ছেন, রেকর্ডিং শুনছেন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমরা কি রেকর্ডিং গুলি অন্য কারো কাছে শেয়ার করি কিনা, মানে রেস্ট্রিক্টেড রেকর্ডিং গুলি, আমার নাম্বার অফ ভিউয়ার অনেক বেশি। নর্মালি আমাদের এখানে গ্রুপে যারা আছে 30-35 জন বা 40 জন, তাহলে হাইস্ট অতজন ভিউয়ার থাকার কথা, কিন্তু নাম্বার অফ ভিউয়ার দেখি 100, 100, 150 এরকম হয়ে যাচ্ছে। রেস্ট্রিক্টেড ভিডিও কিন্তু বাহিরের কেউ দেখতে পারবে না, দেখতে পারে না, চাইলেও দেখতে পারে না, যদি না আমার গ্রুপের কেউ শেয়ার করি। তাহলে গ্রুপের যারা আছে, এখন ভাইয়া একজন মানুষ যদি 3-4 বার দেখে সেটা কি ভিউ কাউন্ট হয়? একজন না, একজন মানুষ যদি 3-4 বার দেখে সেটা ভিউ একজন কাউন্ট যদি হয়। 2-3 বার দেখে সেটা কি এটা 3টা 5 বার, 4টা? 5 বার পর্যন্ত কাউন্ট হয়, 5 বার পর্যন্ত কাউন্ট হয়, মানে 5টা ভিউ পর্যন্ত তাহলে count মনে হয়। হয় ভাইয়া এটাই হচ্ছে কারণ, একবার ভিডিও দেখে অনেক সময় ক্লিয়ার হয় না, কিন্তু বারবারই দেখতে হয়। আচ্ছা আচ্ছা, যদি এই পয়েন্ট হয় তাহলে ইটস ওকে, বাট যদি এমন হয় যে না অনেকে আবার শেয়ার করে অন্য কারোর সাথে, তাহলে মনে হয় ওইটা মানে ইথিক্যালি ঠিক হয় না। যেহেতু আপনি পেমেন্ট করে এই ভিডিওটা নিচ্ছেন, এই ভিডিওটা আপনার পাওয়ার রাইট আছে। আচ্ছা, আমরা 2 নম্বর পয়েন্টটা পড়ছি। এ ক্রেডিট রিকোয়ার্ড ফটোস্যানিটারি সার্টিফিকেট উইদাউট স্টিপুলেটিং দ্য নাম্বার টু বি প্রেজেন্টেড। কয়টা প্রেজেন্ট করতে হবে এটার কথা বলে নাই। Presented photosanitary certificate includes a statement issued in 3 original. বলা হচ্ছে যে ফটোস্যানিটারি সার্টিফিকেটটা 3টা ইস্যু করেছে, হ্যাঁ, within stipulating the number of presentation. Presented photosanitary certificate includes a statement issued in 3 original. 3টা অরিজিনাল ইস্যু করেছে। Which of the following presentation would comply? সাধারণত এই কমপ্লাই করার জন্য আমরা কয়টা ডকুমেন্ট, কয়টা ফটোস্যানিটারি সার্টিফিকেট তিনি সাবমিট করবেন? প্রথম বলছে প্রেজেন্টেশন ইনক্লুডিং 1 অরিজিনাল এন্ড 2 কপিস অফ দ্য ফটোস্যানিটারি সার্টিফিকেট। আচ্ছা, এ এ প্রেজেন্টেশন কারেক্ট। a presentation including 2 originals and 1 copies. A presentation including 3 originals of the photosanitary certificate. A presentation including 3 copies. প্রথম কথা হচ্ছে 4 নাম্বার অ্যান্সার হবে না, যেহেতু অরিজিনাল বলা আছে, সুতরাং কপিস এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। 4 নাম্বার অ্যান্সার হবে না। 4 নাম্বার
এ বি সি ডির মধ্যে আছে ডি তে, ডি অ্যান্সার হবে না। এবার হয় এ বি সি, তিনটার যে কোনো অ্যান্সার হবে। এ হবে ভাইয়া। এ হবে এ প্রেজেন্টেশন ইনক্লুডিং ওয়ান অরিজিনাল অ্যান্ড টু কপিস অফ দ্য ফটোসিনেট্রি সার্টিফিকেট। কিন্তু এখানে একটা প্যাচ করে দিছে, উইদাউট স্টিপুলেটিং নাম্বার টু বি প্রেজেন্টেড। Presented photosanitary certificate includes presented photosanitary certificate includes a statement issued in 3 originals. যেহেতু 3টা অরিজিনাল ইস্যু করেছে এবং সেটা সে হাইলাইটেড করে দিয়েছে, তাহলে সে আসলে সে আসলে কি করতে পারে? আমরা যদি রুলসে যাই, অরিজিনাল যখন ইস্যু কোনো করে ওয়ান স্টিপুলেশন না অরিজিনাল থাকলে দিতে অ্যাটলিস্ট পারে। অন অরিজিনাল দিবে, বাকিগুলো কপি দিবে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বাকিগুলি কপি দিবে, অ্যাটলিস্ট ওয়ান দিবে। 2টা দিলে আপনার কোনো অসুবিধা আছে? জি। না, আছে। কোনো সমস্যা নেই। 3টে দিলে কোনো না, সমস্যা আছে? না সমস্যা নেই। তাহলে সে যদি 1 2 3 হবে ভাইয়া 1 2 3 হবে আনসার। আচ্ছা। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। আচ্ছা, 2তে কিন্তু আমরা অ্যান্সার দিয়েছি সি। অ্যান্সার দিয়েছি সি মানে 3 অনলি, আসলে এটা বি হবে অ্যান্সার। আমি নিজে ইচ্ছা করে সি দিয়েছি যে আপনারা যাতে এটাতে কনফিউজ থাকে। আপনাদের অ্যান্সার শিটটা আমি চেঞ্জ করে দিই। 3 নাম্বার, এ কমার্শিয়াল ইনভয়েস প্রেজেন্টেড আন্ডার এ ক্রেডিট হুইচ ইজ নট এ ট্রান্সফারেবল ক্রেডিট মাস্ট কমপ্লাই দ্য ফলোইং এক্সেপ্ট। নিচের কোনটা সত্য কথা? A commercial invoice presented under a credit which is not a transferable credit must comply the following except, মানে নিচে 4টা কথার মধ্যে কোন কথাটা মিথ্যা? টু বি ইস্যুড বাই বেনিফিশিয়ারি, এটা সত্য কথা। টু বি প্রিপেয়ার্ড ইন দ্য সেম নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটাও সত্য কথা। টু বি প্রিপেয়ার্ড ইন দ্য ক্রেডিট কারেন্সি, এটাও সত্য কথা। টু বি সাইন্ড বাই দ্য বেনিফিশিয়ারি, এটা কি সত্য কথা? না। সবাই কি ডি। ক্লিয়ার? ডি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। জি। 4 নাম্বার, লাস্ট প্রশ্ন। ব্যাংক এ ইস্যুড এ ক্রেডিট 1 লাখ কিপিং অ্যাভেলেবিলিটি উইথ এনি ব্যাংক। যে কোনো ব্যাংকে এলসিটা যেতে পারে। দ্য ক্রেডিট ওয়াজ কনফার্ম বাই ব্যাংক বি, এটা কনফার্ম এলসি হয়েছে, ব্যাংক বি কনফার্ম করেছে, এ ইস্যু করেছে, বি কনফার্ম করেছে। দ্য বেনিফিশিয়ারি মেড এ প্রেজেন্টেশন টু ব্যাংক সি, বি তে করে নাই, সি তে করেছে, কারণ অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক, যে কোনো ব্যাংকে দিতে পারে। সি তে ডকুমেন্ট সাবমিট করেছে, হুইচ ইনক্লুডেড এ কমার্শিয়াল ইনভয়েস প্রিপেয়ার্ড ইউএসডি 1,05,000। Bank C paid 1 lakh to the beneficiary and forwarded the document to the confirming bank informing the matter. কি ম্যাটার? যে এলসি ডকুমেন্ট ছিল $1,00,000, কিন্তু সে কমার্শিয়াল ইনভয়েস দিয়েছে $1,05,000, আমি তাকে $1,00,000 পেমেন্ট করে দিয়েছি। এটা তো সে করতেই পারে। এটা সি কথাটা সে অ্যান্সার। কনফার্মিং ব্যাংকের কাছে জানিয়েছে। তার ডকুমেন্ট আদারওয়াইজ কমপ্লাইড হুইচ, এইটা ছাড়া এই কমার্শিয়াল ইনভয়েসের এই ঝামেলাটা ছাড়া অন্যগুলি দিক থেকে ডকুমেন্ট কমপ্লাইড। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? দ্য কনফার্মিং ব্যাংক মাস্ট রিইম্বার্স 1 লাখ টাকা টু ব্যাংক সি, তাই না কথাটা? জি। 1,05,000 কমার্শিয়াল ইনভয়েস পেমেন্ট করতে হবে। আমরা জানি যদি এলসি ভ্যালুর চেয়ে বেশি ভ্যালুর কমার্শিয়াল ইনভয়েস আসে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে, এটাকে কিন্তু ডিসক্রিপেন্সি ধরে নাই। সে পেমেন্ট করেছে এলসি অ্যামাউন্ট যেটা $1,00,000, এবং এই ডকুমেন্টটা সে কনফার্মিং ব্যাংকের কাছে পাঠিয়েছে। পাঠানোর সময় বলছে ডকুমেন্টে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র কমার্শিয়াল ইনভয়েস 1,05,000 দিয়েছে অ্যাজ পার ইউসিপি আর্টিকেল 18 বি। আমরা জানি যে এলসির এক্সেস অ্যামাউন্ট অ্যাকসেপ্টেবল, সুতরাং আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, বাট আমরা পেমেন্ট করেছি $1,00,000, তুমি আমাকে এখন $1,00,000 পেমেন্ট করো। সিম্পল, কনফার্মিং ব্যাংক তখন $1,00,000 পেমেন্ট করবে। ফোরের অ্যান্সার এ। এভরিথিং ইজ ওকে। সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পেরেছি? কার কোনো কনফিউশন আছে? হুম, সবাই ক্লিয়ার? ভাই এটা দা ইস্যুইং ব্যাংক আসবে না কেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কনফার্মিং, ও আচ্ছা, মানে ভেরি সি গুড নাম্বারটা কোয়েশ্চেন। আসবে। এটাতে তো এটাতে ভাইয়া বি সি এগুলা কেন হইলো না? আচ্ছা, বিসি হলো না, হ্যাঁ বিও হতে পারতো, সিও হতে পারতো, সব হতে পারতো, কিন্তু আমার প্রশ্নের এখানে যেভাবে বলছে আমি সেভাবে যাব। সে ডকুমেন্টটা ব্যাংক সি পেইড $1,00,000 টু দ্য বেনিফিশিয়ারি এন্ড ফরওয়ার্ডেড দ্য ডকুমেন্ট টু দ্য কনফার্মিং ব্যাংক, ফিক্সড করে দিছে, সেই কনফার্মিং ব্যাংকের কাছে ডকুমেন্ট পাঠাচ্ছে। এবার তাহলে জি জি কনফার্মিং আচ্ছা আচ্ছা। ব্যাংকের রোলটা কি হবে, সেটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ এই জন্য আমার এই অ্যান্সারটা দ্য কনফার্মিং ব্যাংকের দিক দিয়ে আসছে। ইস্যুইং ব্যাংক বা অন্য ব্যাংকে আমি আর যাইনি। বুঝতে ঠিক আছে, পারছি।
ওকে। তাহলে ভাইয়া বি, বি তাহলে বি হবে না আনসার? হ্যাঁ। বিটা তাহলে কেন হলো না? বিও তো কনফার্মিং ব্যাংকের কথা। দ্য কনফার্মিং দ্য ব্যাংক কনফার্মিং হ্যাজ নো অব্লিগেশন টু রিইম্বার্স। নো অব্লিগেশন মানে কি? কনফার্মিং ব্যাংক তো অব্লিগেটেড সবসময় পেমেন্ট করার জন্য, সে তো আন্ডারটেকিং দিচ্ছে, এডিশনাল আন্ডারটেকিং। তাহলে সে কেন অব্লিগেটেড না? সে তো অবশ্যই পেমেন্ট করবে। পেমেন্ট না করার তো কোনো আচ্ছা সুযোগ ভাইয়া, নেই, তাহলে কারণ অব্লিগেটেড। ডকুমেন্ট তো কমপ্লাইন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আমাদের আছে জাস্ট ভাইয়া, ঠিক 11, আছে। আমরা 11-এ শেষ করেছি আমাদের ক্লাস। আজকে আমরা 3টা আর্টিকেল পড়েছি, আর্টিকেল 16, 17, 18। নেক্সট দিন আমরা 19 থেকে 25 পর্যন্ত আর্টিকেল পড়বো ইনশাল্লাহ। আর ইন দ্য মেন টাইম ডকুমেন্টের যে ভিডিওটা দিব, আপনারা সবাই একটু ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা নিয়ে কোনো ক্লারিফিকেশন থাকলে আমাকে জানাবেন প্লিজ। সবাই স্যার ভালো। গত চারের ক্লাসে আনসার ভিডিও তাহলে এ হবে না ভাইয়া? চারের জি আনসার জি জি জি।